সকল শ্রদ্ধেয় বড় ভাই এবং সম্মানিত শিক্ষক মন্ডলী, যাদের অবদানে আমরা আজকে মেরিন থেকে বা অন্যান্য আইএমটি থেকে ডুয়েটে মেকানিক্যাল, আইপিই, তারপর হচ্ছে এমএমই এবং সিএফএ সব ডিপার্টমেন্টে আমরা যারা পরীক্ষা দিতে পারছি, সেজন্য আমরা সকলের কাছেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটু যদি আমি কিছু স্যারের নাম নিই তাহলে দেখা যাবে আমাদের আলমগীর স্যার কিংবা রাম সাহা স্যার, তারপর আমাদের আহ সিরাজ স্যার আছেন, উত্তম কুমার স্যার আছেন, তাছাড়া তুষার স্যার আমাদেরকে সহায়তা করেছিলেন। এরকম আমাদের ডুয়েট থেকে নতুন জয়েন করা অনেক টিচার আমাদেরকে হেল্প করেছেন। যদি বলি, মনোয়ার স্যার ছিলেন, সাজ্জাদ স্যার ছিলেন এবং আরো অনেক স্যার ছিলেন যাদের নাম আসলে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে স্যাররা আমাদেরকে অনেক সহায়তা করেছেন। তো স্যারদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, স্যারদের কাছে আমরা কৃতজ্ঞ এবং বড় ভাইদের প্রতিও কৃতজ্ঞ, যারা কিনা সিলেবাস গুলো নিয়ে দৌড়াদৌড়ি করেছিলেন বিআইএমটি থেকে ডুয়েট, এবং সেই দৌড়াদৌড়ির ফলশ্রুতিতেই কিন্তু আজকে মেরিন থেকে ডুয়েটে সফলতার হার যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছরই একটা উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু মেরিন থেকে এবং অন্যান্য আইএমটি থেকে, ডিআইএমটি এবং অন্যান্য আইএমটি থেকে কিন্তু ডুয়েটে চান্স পাচ্ছি আমরা মেকানিক্যাল, আইপিই, এমএমএ ডিপার্টমেন্ট গুলোতে। এবং এটা কিন্তু খুবই ভালো দিক। যারা আমাদের শিপ বিল্ডিং কিংবা মেরিন টেকনোলজির রানিং স্টুডেন্ট আছো, তোমরা যদি দেখে থাকো, তোমরা আশা করি আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে কিভাবে আসলে কি করতে হয় বা আসলে সাকসেস রেটটা কেমন, ফলাফলগুলো আমাদের কেমন হচ্ছে, এই বিষয়ে একটা ওভারভিউ পেয়ে যাবে। আশা করি তোমরা আমাদের দেখছো এবং আমাদের কাছ থেকে যদি কিছু জানার থাকে কারো, তাহলে তোমরা কমেন্ট করতে পারো। আমরা চেষ্টা করব সেই কমেন্ট গুলোর জবাব দেওয়ার জন্য। তো আমরা আমাদের প্রোগ্রামের নেক্সট ফেজে চলে যাচ্ছি। আমরা আসলে এখন চলে যাব আমাদের প্রোগ্রামের নেক্সট ফেজে। আমাদের এই ফেজে আমরা আসলে জানতে চাইবো আমাদের বড় ভাই রবিউল রনি ভাইয়ের কাছে। আমরা জানতে চাইবো যে মেরিন থেকে শিক্ষার্থীদের ডুয়েট এডমিশনে আসার মোটিভ কি হতে পারে, কেন আসা উচিত বলে আপনারা মনে করেন বা উচিত না, এবং হচ্ছে আসলে আসলে কি কি ধরনের লাভ হতে পারে বা কি কি ধরনের সার্কামস্টেন্সেস ফেস করা লাগতে পারে, আসলে চ্যালেঞ্জিং কতটুকু মেরিন থেকে ডুয়েটে আসার এই যাত্রাতে, জার্নিতে, সেই বিষয়টা আমি জানতে চাইবো আমাদের আসলে রবিউল ভাইয়ের কাছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 4th ইয়ার। রবিউল ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমায়? হ্যাঁ সাব্বির, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি হ্যাঁ সাব্বির, কন্টিনিউ করেন প্লিজ। হ্যাঁ ধন্যবাদ। তোমাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। তোমার যে কোয়েশনটা, আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার করতে চাই, তুমি যেটা বলতেছো যে মানে আসলে মেরিট স্টুডেন্টদের ডিএসসি কেন করা দরকার বা ডুয়েটে কেন আসা দরকার, তাই তো? আসলে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়। আমরা যখন ফার্স্ট ইয়ারে ঢুকি, আমরা যখন ফার্স্ট ইয়ারে যখন আমরা মিটিং করি, আমাদের সেকেন্ড ইয়ারের ভাইরা যখন আমাদেরকে মিটিং করাচ্ছিলেন, তখন ওনারা একটা কথা বলতেন যে মিয়া চান্স তো পাইছো, 50-60 হাজার টাকা বেতন। হ্যাঁ, আসলে জিনিসটা বাস্তব ছিল। কারণ হচ্ছে আমি যে রুমগুলোতে থেকে আসছি, আমি ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় ওই রুমের ফোর্থ ইয়ার ভাইরা, থার্ড ইয়ার ভাইরা অলরেডি ওনারা আশেপাশে, যেহেতু নারায়ণগঞ্জের আশেপাশে শিপইয়ার্ডের অভাব নেই, তাই না? ওনারা অলরেডি ওখানে কিন্তু ওনারা জব করতেছিলেন, পার্ট টাইম হোক যেভাবে হোক, ওনারা কিন্তু জব করতেছিলেন। তো সেই হিসাবে মনে করো যে জিনিসটা আসলে লুক্রেটিভ ছিল। এখন আমার ব্যক্তিগতভাবে যদি আমি আমার কথা যদি বলি, এসএসসি রেজাল্ট মনে করো যে ঠিকঠাকই ছিল, এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সায়েন্সে চান্সও পাইছিলাম, কিন্তু ওখানে ভর্তি হতে যাই না। ইভেন আমি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা পর্যন্ত দিই নাই, কারণ আমি চাইছিলাম যে আমি হচ্ছে মেরিটে যাব, ওখানে অনেক টাকা বেতন, 4 বছর পরে জব হয়ে যাচ্ছে, মানে কি বলবো, একটা ঘোর যেটাকে বলে আর কি। তো ওখানে গেছি এবং জিনিসটা ঠিকঠাকই ছিল, কিন্তু পরবর্তী সময়ে তুমি হয়তোবা যদি একটু খেয়াল করো হয়তোবা ইতিহাসের দিকে, 2014 সালের দিকে যখন পলিটিক্যাল একটা আপহিভিং চলতেছিল দেশের মধ্যে নির্বাচন উপলক্ষে, তখন হচ্ছিল যেটা হচ্ছে বিভিন্ন শিপইয়ার্ড গুলা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের মতো, এফএমসি শিপইয়ার্ডের মতো, আনন্দ শিপইয়ার্ডের মতো শিপইয়ার্ড গুলা কিন্তু তখন সিনিয়র ভাইরা বা যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে বিদেশি যে ফরেন বায়ার যারা ছিল, তারা আসলে দেশে আসা বন্ধ করে দিছিল। এখন বড় বড় শিপগুলোর অর্ডার যদি না থাকে, তাহলে ডেফিনেটলি একটা শিপইয়ার্ড মনে করো যে তোমাকে ইঞ্জিনিয়ার হিসাবে তো নেওয়ার প্রয়োজন পড়বে না, তাই না? তো তখন যেটা হয়েছিল যে ভাবলাম যে আসলে মেরিনে পড়তেছি, সেটা অনেক গর্বের বিষয়, অনেক ইয়ার বিষয়, কিন্তু এটা ডিপ্লোমা। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মনে করো যে তোমাকে সার্টিফিকেট দিচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এটা ডিপ্লোমাই।
এখন সব জায়গায় মনে করো যে শিক্ষার একটা লিমিটেশন আছে, অর্থাৎ সার্টিফিকেট দিয়ে তুমি একটা পর্যায়ের পর একটা পর্যায়ে মনে করো যে যাইতে পারবা। তো সেই ক্ষেত্রে তখন আমার যেটা ফিল হলো যে আসলে চাকরি তো করাই যাবে, কিন্তু যদি আমার বিএসসিটা করা থাকে হয়তো আমি চাকরিতে একটু পরে জয়েন করব, কিন্তু এই সার্টিফিকেটটা আমাকে যদি বেঁচে থাকি ভবিষ্যতে হয়তো বা অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। কথা বুঝতে পারছো? তো যার ফলে আমার জিনিসটা এরকম ছিল যে আমি ডুয়েটের প্রতি আমার যাওয়ার উদ্দেশ্য এটাই ছিল যে চাকরি করা যাবে, এটা ঠিক আছে, তুমি আজকে করো কালকে করো চাকরি করতে পারবা, কিন্তু তোমার এমন যাতে না হয় তোমার পারফরমেন্স ভালো, তোমার সবই ভালো, কিন্তু তুমি একটা সার্টিফিকেটের কারণে তুমি উপরের দিকে যেতে পারতেছো না, তোমার উপরের তোমার বস হয়ে আসতেছে তোমার অনেক বয়সে অনেক ছোটরা বা অন্য কিছু। ঠিক আছে, তো এটা এক ধরনের মানে মনের ভিতরে এক ধরনের ব্যথা তৈরি করতে পারে তোমার। এখন আমাদের মেরিন থেকে আমাদের ফ্রেন্ডরা বা আমাদের সিনিয়ররা ওরা অনেকেই কোরিয়াতে আছে, অনেকেই জার্মানিতে আছে, অনেকেই মনে করো যে জাপানে আছে। তো তারা ওখানে পড়াশোনাই করতেছে, সবাই পড়াশোনা করতেছে। এখন যারা ওইদিকে সময় দেওয়ার সুযোগ পাইছে তারা ওইদিকে সময় দিচ্ছে, আর তার সাথে আমি যেটা মনে করছিলাম যে যেহেতু ডুয়েটে একটা সুযোগ আছে, তো সেই হিসাবে ডুয়েটে একটা মনে করো যে একটা দেখি না একটু পরিশ্রম করে দেখি কিছু সময়, যার ফলে হচ্ছে এই আমি একটু পরেই গেছিলাম, একটু পরে গেছিলাম। তোমাদের এখানে তোমার নবিজুল ভাই আছে, ওরা মোটামুটি আগে থেকে একটু বেশি সিরিয়াস ছিল। তারপর পঙ্কজ ছিল, পঙ্কজ মানে আমরা ওকে দেখছি আমরা যে ও হচ্ছে ক্যাম্পাসে থাকা অবস্থায় ও হচ্ছে ইয়ে করতো, মানে মোটামুটি ওর সিলেবাস অনেক দূরও গোছায় ফেলছিল। আমাদের এই স্টাফের যেসব টিচাররা ছিলেন, আয়নাল স্যার বা উত্তম কুমার স্যার বা তুষার স্যার বা আমাদের সোহেব স্যার, অনেকেই ছিলেন, ওদের কাছ থেকে ওই জিনিসটা অনেক দূর গোছায় নিয়েছে। কারণ আমাকে যেটা করতে হয়েছিল যে যেহেতু বিএসসি ডিগ্রি লাগবে, আজকে হোক কালকে হোক, তুমি প্রাইভেট থেকে করো, তারপর ডুয়েট থেকে করো বা অন্যান্য যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলো থেকে করো, তোমায় কিন্তু করতে হবে। এবং তুমি যদি এখন বর্তমানে খেয়াল করে দেখো সময় আসলে পরিবর্তন হয়েছে। আমাদের যেসব সিনিয়ররা ওনারা জবে অনেক আগে ঢুকে গেছে, ওনারা কিন্তু এখন আয়সা কিন্তু প্রাইভেট থেকে হলেও বিএসসিটা করে নিচ্ছে, কারণ ওনারা জব ফিল্ডে থেকে বুঝতে পারতেছেন যে ওনাদের কোয়ালিটি আছে, সবকিছু আছে, জাস্ট একটা সার্টিফিকেট ওনাদেরকে কিন্তু অনেক দিক থেকে আটকায় রাখতেছে। তো এই জিনিসটা ওনারা ফিল করার কারণে কিন্তু ওনারা এসে কিন্তু এখন প্রাইভেট থেকে হলেও কষ্ট করে হলো ওনারা কিন্তু বিএসসি টা করতেছেন। তো সেই ক্ষেত্রে একটা রানিং স্টুডেন্ট সবে যদি মনে করো যে ফ্রেশ স্টুডেন্ট সবে ডিপ্লোমা কমপ্লিট করে বের হলো, সে যদি ডুয়েটে একটা সুযোগ নিয়ে সে যদি ওখানে চান্স পেয়ে যায়, দেশের 5টা সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যদি পড়াশোনা করতে পারে, তাহলে ডেফিনেটলি এটা কি হবে, বেটার হবে। এখন একটা জিনিস হচ্ছে যে সবাই কিন্তু তার শিকড়কে কিন্তু কেউ ভুলে যায় না। এখন যারা ডুয়েট থেকে পড়াশোনা করতেছে তারা যদি যেহেতু নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এখন চালু হয়নি, তারা যদি মেকানিক্যালের উপর ডিপ্লোমা বিএসসি সার্টিফিকেটটা নিয়ে যদি তারা কোনো একটা পাওয়ার প্ল্যান্ট বা অন্য কোথাও যদি জব করে, তাহলে ডেফিনেটলি তারা মেরিন ডিপ্লোমা বা সিভিল ডিপ্লোমার স্টুডেন্টদেরকে কিন্তু তারা তাদের মতো করে কিন্তু সুযোগ করে দেবে। কারণ তুমি জানো যে মেরিট ডিপ্লোমার অনেক স্টুডেন্ট যে পাওয়ার পয়েন্ট গুলাতে কিন্তু জব করতেছে, এবং পাওয়ার পয়েন্ট গুলা জব সার্কুলারে কিন্তু তুমি জানো যে এইভাবে কিন্তু মেরিন শিপ বিল্ডিং কিন্তু মেনশন করা থাকে না, এগুলো নিয়ে অনেক আন্দোলন হচ্ছে বা অনেক কিছু হচ্ছে তুমি এটা জানো, কিন্তু সিনিয়রদের কারণে কিন্তু ওই সুযোগটা কিন্তু পাচ্ছে। এখন যদি মনে করো যে একজনের কারণে যদি 500 জন বা 100 জন তোমার কোনো একটা বেটার অপরচুনিটি পায়, তাহলে সেটা অবশ্যই একটা ক্যাম্পাসের জন্য মানে ভালো জিনিস এবং সুনামের বিষয়, এবং ওই ক্যাম্পাসের স্টুডেন্টদের জন্য একটা গর্বের বিষয় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যাদের সুযোগ আছে পড়াশোনা করার মতো, পারিবারিক কন্ডিশন এখনো ভালো আছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তারা অবশ্যই সবাই ডুয়েটের জন্য মনে করো যে প্রস্তুতি নেওয়া উচিত। যারা দেশের বাইরের জন্য ট্রাই করতেছে বা দেশের বাইরে যাচ্ছে, বেটার, ওটা অবশ্যই বেটার, কিন্তু যাদের ওই অতটুকু সামর্থ্য নাই কিন্তু সময় আছে, ইচ্ছা করলে আরো 4 বছর 5 বছর পড়াশোনাতে দিতে পারবে, তো তাদেরকে আমার মনে হয় উচিত অবশ্যই ডুয়েটের জন্য চেষ্টা করা। কারণ খুবই কি বলবো, আমাদের আমাদের সময় তো আমরা 3 জন চান্স পাইছিলাম, যেহেতু আমরা গেছিলামই অল্প কয়েকজন, এবং পরবর্তীতে আস্তে আস্তে তুমি জানো 8 জন 10 জন এবং সর্বশেষ সেটা প্রায় 16 জনের মতো এবার ফার্স্ট ইয়ারে আছে, মেকানিক্যাল এবং আইপি মিলিয়ে।
তো সাকসেস রেটটা কিন্তু যথেষ্ট, কারণ আমাদের কম স্টুডেন্ট পরীক্ষা দিতে যায় কিন্তু সেখান থেকে অনেকেই চান্স পাচ্ছে। তো সেই ক্ষেত্রে ট্যালেন্টের কথা যদি বলি, ট্যালেন্ট অবশ্যই আছে, ট্যালেন্ট নিয়ে কারোই চিন্তা করার প্রয়োজন নেই। মেরিনে যারা ভর্তি হয় তারা অবশ্যই আমি মনে করি মাথায় কিছু নিয়েই ভর্তি হয়। বাকি 4 বছর যদি সেটা নার্সিং করে ডুয়েটে অ্যাডমিশন পর্যন্ত যাইতে পারে, আমার মনে হয় না খুব বেশি ইয়ে হবে। কারণ আমরা যে তিনজন, আমাদের বেসের কথা যদি বলি আমি, আমরা যে তিনজন চান্স পাইছিলাম, আমরা ফার্স্ট টাইমে চান্স পাইছিলাম। এবং সময়টা যে খুব বেশি ছিল আমাদের জন্য তা না, 5 মাস 5.5 মাসের মতো সময় ছিল। তো এতটুকু সময়ের ভিতরে মনে করো যে আমরা খুব ভালো পজিশন করে মনে করো যে চান্স পেতে পারছি। সেই হিসেবে জুনিয়রদের বলবো যাদের এরকম সুযোগ আছে পড়াশোনা করার, তো এটা কাজে লাগানো উচিত। আর পড়াশোনা রিলেটেড ডুয়েটে মেরিনে থাকাকালীনই আস্তে আস্তে আমার মনে হয় সবকিছুর অল্প অল্প করে প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত। মেন্টালি একটা মনে করো যে স্ট্রেংথ 4 বছর পরে গেইন করবে তারা, এবং অ্যাডমিশনে গেলে কনফিডেন্স থাকবে। এবং যদি প্রথমবারই চান্স পেয়ে যায় তাহলে হাতে পুরো একটা বছর সময় মনে করো যে বেঁচে যাবে। তো সেই ক্ষেত্রে জুনিয়রদের প্রতি আমার রিকোয়েস্ট এটাই থাকবে আর কি, যে সার্টিফিকেট তোমার আজকে হোক কালকে হোক লাগবেই। কারণ এটা আমি একটু আগেও বলছি যে আমাদের অনেক সিনিয়ররা কিন্তু বিএসসি করে নিচ্ছেন। শিপ বিল্ডিং ফার্স্ট ইনটেকে সিনিয়ররাও অনেক কষ্ট করে খুলনা শিপইয়ার্ড থেকে আইসা বা চিটং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড থেকে আইসাও কিন্তু বিএসসিটা করে নিচ্ছেন, কারণ ওনারা দেখতেছেন ওনাদের সবকিছু ঠিক আছে, যে সার্টিফিকেটটা কিন্তু আটকায় রাখছে। তো সেই ক্ষেত্রে যদি তুমি রানিং অবস্থায় থাকো, তোমার যদি মনে হয় পড়াশোনা তুমি আরো করতে পারবা, তোমার ফ্যামিলি অতটুকু সাপোর্ট তোমাকে দিতে পারবে, তাহলে আমার মনে হয় অবশ্যই ডুয়েটের জন্য চেষ্টা করা উচিত। এটাতে আর দ্বিতীয় কোনো কিছু চিন্তা করার আসলে প্রয়োজন নাই আর কি। আমি মনে হয় সময় অনেক বেশি নিয়ে ফেলছি। তো সাব্বির, অতটুকুই আর কি আজকের জন্য। তো পরবর্তী সময়ে আমরা তো অ্যাভেলেবেল আছি সব সময়, আমরা ডুয়েটে চান্স পাওয়ার পরেও আমাদের মানে মেনে নিয়ে আমরা গেছিলাম, সেখানে জুনিয়রদের নিয়ে আমরা মিটিং করছি, আমাদের সাইফুল হাসান ভাইও ওখানে ছিলেন। এবং পরবর্তী সময়ে তোমরা আসছো, শিবির নবম ইনটেক এবং তাদের বেসমেন্ট মেনে ডিপ্লোমার যারা ছিল 34তম ইনটেক, এবং পরবর্তীতে তোমরা 10ম ইনটেক এবং তোমাদের ফ্রেন্ডরা সবাই কিন্তু আসছে। ঠিক আছে? তো এই যে কন্টিনিউটিটা এটা ধরে রাখছি, এবং আমরা চেষ্টা করি, আমরা এখানে যেটা আছে আমরা কিন্তু শিকড় ভুলে যাই নাই। আমি আবারও বলতেছি, আমরা শিকড় ভুলে যাই নাই। কোন একটা ছাত্র যখন অ্যাডমিশনে আইসা পরিচয় দেয় যে ভাই আমি তো অমুক আইএমটি থেকে আসছি বা বিএমটি থেকে আসছি, কিছু বুঝতেছি না, একটু যদি সাজেশন দিতেন। ভাই যত ব্যস্ততায় থাকুক না কেন সময় বের করে দেই। হয়তোবা তোমরা অ্যাডমিশনে ছিলা, তোমরা নিজেরাই এটা সাক্ষী আছো, তাই না? হয়তোবা সিনিয়র দিকে চলে যাওয়ার ফলে এখন আমরা ফাইনালের দিকে চলে যাওয়ার সময় একটু ব্যস্ত হয়ে পড়ছি, কিন্তু আমরা তোমাদেরকে করছি, তোমরা কিন্তু এখন তোমাদের জুনিয়র দেখার জন্য রেডি আছো, তাই না? তোমরা সেকেন্ড ইয়ার যারা আছো, অবশ্যই ভাই। থার্ড ইয়ার যারা আছো, হ্যাঁ এখন যারা ফার্স্ট ইয়ার আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি কোনো জুনিয়র মনে করে যে ভাই আমার একটু জানা দরকার আরো ডিটেলস এবং কি করব না করব, তাহলে অবশ্যই অবশ্যই তারা ওয়েলকাম। ফোনে হোক, মেসেঞ্জারে হোক, যেভাবে হোক নক করলেই হবে আর কি। তো আমি আজকে আর কথা বাড়াবো না, এতটুকুই। সময় বেশি নেওয়ার জন্য আসলে অনেক আন্তরিকভাবে দুঃখিত। তো আহ এটাই আর কি। ধন্যবাদ সবাইকে। রবিউল ভাইকে ধন্যবাদ, খুব সুন্দর করে আসলে কিছু তিক্ত কথা যে যা কিনা আসলে আমাদের ফেস করা লাগে। আমরা যখন আহ মেরিনে আমরা থাকি থার্ড ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে একটু ফ্রাস্ট্রেশনে ভুগি, ফোর্থ ইয়ারে এসে একটু আরো বেশি দুশ্চিন্তায় ভুগি কি হবে না হবে সেটা নিয়ে। কিন্তু আসলে যদি একটা ব্যাচেলর সার্টিফিকেট থাকে, বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু অত প্যানিকড হওয়া লাগে না, মোটামুটি অনেকটাই সুযোগের দুয়ারটা খুলে যায়। সেজন্য ভাইয়া খুব সুন্দর করে এই বিষয়টা, একটা বিষয় তুলে ধরলেন কেন আসতে হবে। তো আমি একটু সময় নিব, সেটা হচ্ছে আমি আসলে ভুলে গেছিলাম আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষকের কথা। স্যার আমাদের এখানে আজকে কমেন্ট করেছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ সোহাইবুর রহমান চৌধুরী স্যার। স্যার আসলে আমাদেরকে মানে খুবই সহায়তা করেছেন আমাদের মেরিনে থাকা অবস্থায় বিভিন্ন সমস্যায়। যখন স্যারকে আমরা নক করতাম, আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা ভিজিট হয়েছিল, স্যারের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে আহ যে পরিমাণ সহায়তা পেয়েছি আমাদের ডিএসটি 10 থেকে ফার্স্ট বয় হিসাবে, আমি সেটা ভুলতে পারবো না কখনোই। তো আসলে আমি স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। স্যার মাঝখান দিয়ে একটু দেশের বাইরে ছিলেন আমরা যখন চলে আসি, তো তখন থেকে স্যারের সাথে একটু কথা কম হতো, তাই আসলে দূরত্বের কারণে স্যারের নামটা আমি ভুলে গেছিলাম। তো স্যার সালাম নিবেন আমাদের, আশা করি ভালো আছেন। আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের সহায়তার জন্য, আপনাদের কন্ট্রিবিউশনের জন্য। আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি আসলে। আমি এখন চলে যাব আমাদের আরেক বড় ভাই, আমার ব্যক্তিগতভাবে আমার সিনিয়র নবিজুল হোসেন ভাই। আমি একটু যদি অ্যাড করি, আমি যখন মেরিনে থাকছিলাম ফোর্থ ইয়ারে, তখন আমার নবিজুল ভাইকে আমি চিনতাম না। তো এনি হাউ ভাইয়ের সাথে আমার কথা হইলো আমার আরেকটা ফ্রেন্ডের মাধ্যমে। তো তারপর আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, ভাইয়ের কাছে
থেকে আমরা যে পরিমাণ আন্তরিকতা পেয়েছি তা কখনোই ভোলার নয়। রবিউল ভাইকে যখনই নক দিতাম, আমি আসলে এই দুজনের সাথেই অ্যাডমিশন অবস্থায় কানেক্টেড ছিলাম। ওনাদের কাছ থেকে আমি যে পরিমাণ হেল্প পাইছি সেটা কোনোভাবে ভাবেই ভোলার মতো না। আমি আমার বন্ধু বান্ধব যারা ছিল অ্যাডমিশনে সবার কাছ থেকে সবাই আমরা ওনাদের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি। তো আমি নবীনজন ভাইয়ের কাছে চলে যাব। তো ভাই আমি আপনার কাছে একটা স্পেসিফিক কোয়েশ্চেন নিয়ে যাব যে আসলে ডুয়েটে চান্স পাওয়ার পর বিআইএমটিয়ানদের বা ডুয়েটের স্টুডেন্টদের স্কোপ গুলা কিরকম, অবস্থা কেমন, সুযোগ কেমন, এবং হচ্ছে পাস করার পরে আমাদের কি আসলেই স্পেশালিটিটা থাকে কিনা, কিছু সুযোগ থাকে কিনা, না কিনা আসলেই কি অবস্থা, এই বিষয়টা একটু ডিটেলসে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ করব নবীনজন হোসেন ভাইকে। ধন্যবাদ সাব্বির, আমাকে আবার কিছু বলার সুযোগ করার জন্য। আমি যদি ডুয়েটের আমাদের অবস্থান নিয়ে বলতে চাই, তাহলে আমাকে একটু আমাদের শিকড়ে ফিরে যেতে হবে। সেটা হচ্ছে আমাদের মেরিনে ফিরে যেতে হবে। কিভাবে? আমি যদি একটু সংক্ষিপ্ত ভাবে বলি, আমরা চান্স পাওয়ার পরে বা ফার্স্ট ইয়ারে আমাদের সারাউন্ডিংস বা আমাদের পরিবেশটা এরকম ছিল যে আমাদের রুলস মানতে হবে। সো রুলস এর সাথে আমরা মেরিনের আইএমটি বিএমটি সকল স্টুডেন্টই পরিচিত, খুবই পরিচিত। সো এটা আমাদের একটা পরিবেশ ছিল। সেকেন্ড ইয়ার ওঠার পর আমাদের একটা পরিবেশ ছিল, সেটা হচ্ছে যে আমাদের রুলস মানাইতে হবে। দ্যাটস মিনস যত প্রকার অর্গানাইজেশন আছে, যত প্রকার ফাংশন আছে, এই বড় ভাইয়ের সাথে এটা করতে হবে, ওই বড় ভাই এই প্রোগ্রাম আছে, মানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে হচ্ছে। হার্ডওয়্যার এমন একটা পর্যায়ে ছিল সেটা লিডিং, যেমন ছোট ছোট আমাদের অর্গানাইজেশন ছিল। আমি নিজেও দায়িত্ব পালন করেছি ডেসাপের। সো এই যে যে অর্গানাইজেশন গুলো, মিটিং মিছিল গুলো, আমাদের যে নেতৃত্ব দানের একটা বলিষ্ঠ যে একটা প্ল্যাটফর্ম ছিল, সেটা কিন্তু আমরা মেরিন থেকে পেয়েছি। আর এটার মূল উদ্যোক্তা ছিল, মূল পরিবেশটা ছিল আমাদের সিনিয়ররা। কারণ আমাদের সিনিয়ররা কিন্তু আমাদের এভাবে গঠন করছে। পড়াশোনার কিন্তু এরকম ভাবে চাপ দিছে তারা যে রুলস মানবা, করবা, রুলস মানাবা, করবা, এরকম ভাবে একটা একটা ছিল। সো আমি সেজন্যই বলতে চাচ্ছি যে পুরা জিনিসটা হচ্ছে আমরা মেরিন থেকে কিন্তু শিখে আসছি। যেমন আমরা যদি বলতে চাই ডুয়েটে আমাদের পড়াশোনাটা কেমন, তাহলে আমরা বলতে চাই মেরিনের স্টুডেন্ট মানেই হচ্ছে ডুয়েটে একটু ট্যালেন্ট, ট্যালেন্ট বয়। সেটা আমি নিজেকে গর্ব করার জন্য বলতেছি না, সাব্বির তুমি আছো, রবিউল আছে, সবাই আছে, সবাই জানে। এবং কি ইভেন মেরিনের স্টুডেন্টই ডুয়েটে মানে একটা রেকর্ডের মতো করছে। যে থার্ড ইয়ারে যদি কথা বলতে চাই আমি, তাহলে তাহলে রেকর্ড কিন্তু 4-4 এর আগে ছিল, কিন্তু এরকম সেকেন্ড ইয়ার থেকে 4-4, থার্ড ইয়ার থেকে 4-4 কিন্তু এরকম রেকর্ড ছিল না, আমরা যদি জাকিরের কথা বলতে চাই। সো পড়াশোনায় লিডিং পর্যায়ের কথা তো বললাম, আমরা পুরা 4টা বছর মেরিন থেকে এমন ভাবে হয়ে গেছি ট্রেন আপ এর মতো, যে কিভাবে লিডিং পর্যায়ে বলতে আমি কিন্তু রাজনীতির কথা বলতেছি না। লিডিং পর্যায়ে বলতেছি কোন একটা অর্গানাইজেশন মেইনটেইন, কোন একটা প্রোগ্রাম কিভাবে লিড করতে হবে, যেটাকে আমরা বিভিন্ন চাকরি ক্ষেত্রে যেটা সুফল পাচ্ছি, এবং কি আমরা ডুয়েটে যেটা সুফল পাচ্ছি। আর মানুষ কিন্তু শিখে 3 ভাবেই। মানুষ কিন্তু শিখে, পড়ে শিখে, জ্ঞান অর্জন করে, শুনে শিখে, বা কোনো কিছু দেখে শিখে। আমরা কিন্তু সেই পুরা জিনিসটাই মেরিন থেকে পেয়েছি। সো আমাদের কিন্তু বলতে কোনো থাকে না যে মেরিনের অবস্থানটা কেমন। সো মেরিনে আমাদের অবস্থানটা পড়ালেখায় মোটামুটি আলহামদুলিল্লাহ, লিডিং পর্যায়ে বা বিভিন্ন অর্গানাইজেশন মেইনটেনেন্স ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং কি বিভিন্ন প্রোগ্রাম যা নাকি সাব্বির তুমি নিজেই আছো, যে আমাদের ডুয়েটের সিআরসি বা বিভিন্ন ধরনের প্রোগ্রামে তুমি মেইনলি হোস্ট হিসেবে থাকতেছো। সো এই বিষয়গুলো খেয়াল করলে মেরিন স্টুডেন্ট আলাদা চোখে দেখে বলে আমি একটা শেয়ার করতে বলতে চাচ্ছি 26, সেটা হচ্ছে তোমাকে আমি বেশ বারবার উৎসাহ প্রদান করতাম, দেখো আমরা কিন্তু মেরিনার, আমরা কিন্তু পলিটেকনিকের না। তুমি যখন অ্যাডমিশনে ছিলা মনে আছে কিনা, আমি বারবার বলতাম আমরা কিন্তু মেরিনার। আর একটা জিনিস হাইলাইট করতাম, সাব্বির দেখো আমরা কিন্তু ইংলিশে ভালো। আল্লাহ মালুম আমরা ইংলিশে কতটুকু ভালো সেটাও বিষয় না, কিন্তু আমি উৎসাহ প্রদান দিতাম। এটা বলার মানে হচ্ছে আমরা কিন্তু পলিটেকনিক স্টুডেন্ট না, তার মানে হচ্ছে আমরা কিন্তু চান্স পাওয়ার অগ্রাধিকার বেশি, আমাদের আমাদের মেন্টাল ক্যাপাসিটি বেশি, আমরা সমস্ত কিছুই করতে পারবো বেশি বেশি। এটার মানে হচ্ছে এটা মূলত আসলে সত্য কথা। তুমি যদি একটু খেয়াল করো ডুয়েটের দিকে, মেরিন থেকে যত স্টুডেন্ট আসছে তাদের অবস্থানটা তুমি নিজে লক্ষ্য করতে পারবা, তাদের স্ব স্ব অবস্থান বজায় রাখতেছে। যদি কোনো অর্গানাইজেশন হয় মেরিন স্টুডেন্টকে আলাদা চোখে তারা দেখে যে এরা এটা একটু পারবে, এরা একটু ট্যালেন্ট। যদি একটু একটু উদাহরণের যদি কথা বলি, সাপোজ আমাদের বিভিন্ন প্রোগ্রাম করতে হয়, মানে অনলাইন প্রোগ্রাম, ডাটাবেস প্রোগ্রাম, সেটা হচ্ছে আমরা কিন্তু কম্পিউটারে চালানো পারদর্শী সেই ডুয়েট থেকে, তুমি তো জানোই, সরি মেরিন থেকে। সো ডুয়েটে এসে আমরা যদি অন্যান্য ডুয়েটের স্টুডেন্টের সাথে কম্পেয়ার করি, সেটা কিন্তু আমরা অনেকটা আগানো।
আমি এই কথাগুলো কেন বলতেছি, কারণ হচ্ছে যে মেরিনের স্টুডেন্টদের, সকল আইএমটি বিআইএমটি স্টুডেন্টদের ভিতরে এক ধরনের সুপ্ত প্রতিভা আছে, সেটা ইচ্ছা করলে কাজে লাগাতে পারে। সেটা শুধুমাত্র দেখার বিষয়, প্রতিভাটা প্রতিফলনের বিষয়। তাদের কোনো মতে যদি অ্যাডমিশনে এসে তাদের প্রতিফলনটা ফলাতে পারে, তাহলেই তারা গেইন করতে পারবে। এখন এই বিষয়টা করার জন্য অনেকে আবার বলবে যে আসলে তো অনেক প্রবলেম আছে, ফাইন্যান্সের অনেক প্রবলেম। আসলে ভাই স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন থাকলেই যে কোনো ধরনের ফাইন্যান্সের প্রবলেম হোক, যে কোনো ধরনের প্রবলেম ওভারকাম করা যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মেরিন বলো, আইএমটি বলো, বিআইএমটি বলো, অন্যান্য পলিটেকনিক বলো, সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে আমরা ডুয়েটে অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়ে আমরা বুয়েট, রুয়েট, কুয়েট, সুয়েট অন্যান্য স্টুডেন্টের সাথে কম্পেয়ার করতে পারতেছি, যা নাকি ডুয়েট ব্যতীত, ডুয়েটে চান্স পাওয়া ব্যতীত এটা কিন্তু কখনো সম্ভব না। আমরা অনেকেই আমাদের ব্যাকগ্রাউন্ড কারিগরি, ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, ব্যাকগ্রাউন্ড আর্টস, কমার্স, সায়েন্স তো আছেই বটে, কিন্তু তারা কখনো কল্পনাই করতে পারবো না যে একজন স্টুডেন্ট কিভাবে বুয়েট স্টুডেন্টের সাথে কম্পেয়ার করবে। সো সেই ক্ষেত্রে বলি যে আমাদের দ্বার উন্মুক্ত, বড় ভাইরা আমাদের জন্য কষ্ট করে গেছেন, আমরা মেকানিক্যালের জন্য অনেক কষ্ট করে গেছি। তাছাড়া আমাদের ডুয়েটে আরেকটা বিষয় আছে আইপি, সেটাও ইন্ডাস্ট্রি লেভেলে অনেক ভালো একটা কর্মক্ষেত্র, কর্পোরেট লেভেলে। সো ওয়েলকাম, যারা ইচ্ছা আছে, যাদের উৎসাহ আছে যে আমরা হায়ার স্টাডি করতে চাচ্ছি, ডিপ্লোমা থেকে মেকানিক বিএসসি করব, তাদের জন্য ওয়েলকাম, তাদের জন্য উন্মুক্ত। তবে সাবির, আমি যদি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আসলে ভবিষ্যৎ ডুয়েট পাশ করে আমরা কি করব। আসলে প্রত্যেকটা জিনিসের একটা ডেফিনিট ইন্ডিভিজুয়াল এইম থাকে, বা আমি সাপোজ আমি মেরিন কমপ্লিট করে কি করব সেটা যদি আমি না জানি, তাহলে কিন্তু ফোর্থ ইয়ারে আমরা হতাশা হব। সো আমাদেরও জানা উচিত, আমি যে ডুয়েটে যাব, তাহলে আমি ডুয়েটটা শেষ করে কি কি পথে যেতে পারবো। সো ডুয়েট পাস করলে পারে বা মেকানিক্যাল থেকে বিএসসি করার পর আমরা সবাই জানি আমরা ইঞ্জিনিয়ার হব। তো ইঞ্জিনিয়ার কর্মক্ষেত্রগুলো আমাদের সবারই জানা। তারপরে আমি যদি একটু মেনশন করি যে সমস্ত রকম পাওয়ার সেক্টর গুলোর পাওয়ার জেনারেশন এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন কিন্তু মেকানিক্যালের ইঞ্জিনিয়ার দরকার হয়। যেমন আমি যদি বলি পিডিবি, ডেসকো, এটা হচ্ছে ডেসকো হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ডেসকো, নেসকো, তারপরে হচ্ছে যে ডাব্লিউ ওয়েস্ট জোন যেটাকে বলা হয়, এগুলো হচ্ছে পাওয়ার জেনারেশন, সমস্ত কিছু মেকানিক্যালদের। আবার পাওয়ার জেনারেশনের আশুগঞ্জ, ইজিসিবি, তারপরে হচ্ছে যে আরপিসিএল, সিপিজিসি, ইংল্যান্ড বাংলাদেশ ফ্রেন্ডশিপ কোম্পানিগুলো, সমস্ত পাওয়ার জেনারেশন কিন্তু মেকানিক্যালের আন্ডারে ধরা চলে, মেকানিক্যালের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশাল নিয়োগ হয়। আমি কিন্তু সমস্ত কিছু সরকারি এবং কি অর্ধ মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কথা বলতেছি। তারপরে আছে যে আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, যেমন বেসিক্স আছে, আবার ওয়াসা আছে, এগুলো কিন্তু মেকানিক্যালদের। আবার পেট্রোলিয়াম কর্পোরেশন, যেমন পেট্রোলিয়াম কর্পোরেশন, পদ্মা অয়েল, এলপিজি, এগুলো হচ্ছে সমস্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলো মেকানিক্যালদের আন্ডার এবং কি মেকানিক্যাল এগুলো নিয়ন্ত্রণ করে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, কেউ যদি কর্পোরেট লেভেলে না গিয়ে সে তার প্রশাসন লেভেলে যেতে চায়, কেউ, আমরা তো জানি যে বাংলাদেশের এখন বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিসের সমস্ত কিছু এখন ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের হাতের নাগালে চলে এসেছে। কেউ যদি চায় যে না, আমি পড়াশোনা করে আমি প্রশাসনিক কোনো কিছু বা আমি আমলাতন্ত্রে যাব, তাহলে কিন্তু ইজিলি সে যেতে পারে। আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের হাই স্টাডি দরকার, হাই স্টাডি করার পর আমাদের সমস্ত কিছু পথ সুগম হবে। আবার কেউ যদি, আমার অনেকেই চিন্তা ভাবনা থাকে এরকম যে আমার বিএসসি শেষ করে হায়ার স্টাডির জন্য বিদেশে যাব, এমএসসি মাস্টার্স এর জন্য যাবো, তাদের জন্য খুব সুগম পথ। আবার আমরা যেরকম দেখতেছি যে মেরিনের স্টুডেন্ট গুলো ডুয়েটে যেরকম রেজাল্ট করতেছে, হয়তো বা অগোচরেই এখান থেকে কয়েকজন টিচার ডুয়েটে নিয়োগপ্রাপ্ত হবে। সো সে বিষয়ে চিন্তা ভাবনা করলে আসলে বিএসসি করার কোনো বিকল্প নেই, যদি আমাদের লক্ষ্য থাকে। লক্ষ্য যেটাই থাকুক না কেন, আমি সবার প্রতি একটা অনুরোধ করব, আমাদের যে লক্ষ্য থাকে, কারো ইচ্ছা আছে যে বিএসসি করব, কারো ইচ্ছা আছে না আমি ডিপ্লোমা শেষ করে বিদেশ যাব, নিজের কর্মশক্তিকে গেইন করব বা আমাদের শক্তিকে কাজে লাগাবো। হ্যাঁ, ঠিক আছে, কাজে লাগাতে পারবো, কিন্তু আমি যেটাই বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে কাজটাই করবো মন দিয়ে করব। আমরা যদি ডুয়েটের জন্য প্রিপারেশন নেই, মন দিয়ে করব। আমরা যদি বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশন নেই, মন দিয়ে করবো। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আহ ডুয়েটে মেরিনে থাকাকালীন আমি কিছু হতাশায় ছিলাম ফোর্থ ইয়ারে, যে আমি কি করব, আসলে ডুয়েটে চান্স পাবো কি পাবো না। সেই হতাশার জন্য আমি কিন্তু চায়না স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম, সেটা ডুয়েটে চান্স পাওয়ার পর হয়ে গেছিল।
আমি কিন্তু যাইনি, কারণ আমার পথ সুগম হয়ে গেছিল। আমি বিষয়টা অ্যানালাইজ করতে পারছিলাম যে আসলে আহ, আহ, আসলে আমি ভবিষ্যতে কি করতে যাচ্ছি বা আপনার স্বপ্নটা কি, সে স্বপ্নটা লালন পালন করে যাচ্ছি। আবার আমি কিন্তু অনেকে আবার আমাদের মেরিনের একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে কোরিয়ার জন্য লটারি করে। আমি এটাকে খারাপ ভাবতেছি না, আমি লটারি ধরছিলাম কারণ আমি সিনিয়রদের এরকম বিভিন্ন ধরনের ইন্সপাইরেশনে দেখছি। কিন্তু আমার পথ ছিল একটা, টার্গেট ছিল একটাই, আমি ডুয়েটে চান্স পাবো। কিন্তু যখন ডুয়েটে চান্স পাওয়ার পরে লটারি টিকলাম, তখন কিন্তু আমি লটারিতে ওই কোরিয়ার জন্য পরীক্ষাও দিতে যাইনি, অ্যাপ্লাই যেটা করেছিলাম। সো আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য যদি স্থির থাকে, আমাদের আশা যদি থাকে, ইনশাল্লাহ হবে। তবে আমি একটা কমেন্ট দেখতে পাচ্ছি, উত্তম কুমার স্যার, আমাদের সোহাইবুর রহমান স্যার আমাদের ইন্সপায়ারেশন করতেছে। তো স্যারদেরকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষ করে উত্তম কুমার স্যারকে। উত্তম স্যারের কাছে আমি পার্সোনালি পড়াশোনাও করছি। রবিউল যেটা মেনশন করছে যে আমি যখন চিন্তা ভাবনা করছি যে আমাকে বিএসসি করতে হবে, তখন আমি সিরিয়াস, সমস্ত কিছু কাজ বাদ দিয়ে সিরিয়াস। উত্তম স্যারের কাছে আমি গিয়ে পার্সোনালি দেখা করছি, এবং কি স্যারকে প্রথম সংবাদটা দিয়েছিলাম ডুয়েটে চান্স পাওয়ার পরে, আমি তখন মেনে নিয়েছিলাম। তো স্যারকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। মূলত আমাদের মোট কথা হচ্ছে আমাদের লক্ষ্য থাকতে হবে স্থির। আমাদের লক্ষ্য থাকলে আমাদের স্বপ্নকে জয় করতে পারবো ইনশাল্লাহ। এই বলে আমি আজকের মতো এতটুকুই, পরবর্তীতে ইনশাল্লাহ সময় পেলে বলবো। ধন্যবাদ। আর নবুজ্জ্বল ভাইকে খুব সুন্দর করে আসলে আমাদের ডুয়েটে মেরিনারদের অবস্থানটা তুলে ধরেছেন, এজন্য ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের এখানে অনেক কমেন্ট এসেছে, আমি 1 মিনিটে যদি একটু কমেন্ট গুলা নিই। আমাদের এখানে কমেন্ট করেছে এমডি লিটন আহমেদ, আল মামুন জয়, আমাদের বড় ভাই এমডি নজরুল ইসলাম শামীম ভাই কমেন্ট করেছেন, আমার বন্ধু রাজু আহমেদ রাজু কমেন্ট করেছে, আরো কমেন্ট করেছেন শামসুল হক ভাই, ওয়াসিম আলী ভাই সেকেন্ড সেমিস্টারে আছে সে, এখন থেকে কিভাবে ডুয়েট প্রিপারেশন নিব আমরা আশা করি তার প্রশ্নে আসবো। তারপরে আমাদের সাথে আমাদেরকে কমেন্ট করেছেন সোহাইবুর রহমান স্যার, শামসুল হক, তারপর হচ্ছে আরটিআর এসআই রাজীব সরকার, আমাদের ছোট ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যার কথা আমরা বলেছিলাম জিএসটি ফার্স্ট ইন থেকে শামসুল আরিফিন ভাই আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, শেষ আকাশ, তারপর হচ্ছে আমরা জাহাজ নির্মাণ প্রকৌশলী আমাদের প্রাণের যে পেজ, সেখান থেকে আমরা আসলে ক্ষমা চেয়ে নিয়েছি আমাদের শুরুতে অনাকাঙ্ক্ষিত একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য। তাছাড়া কমেন্ট করেছেন আমিনুল ইসলাম, এমনি জিয়াউল হক ইমন, তারপর হচ্ছেন আমাদের আলামিন হাসান, আমাদের নজরুল ভাই একাধিক কমেন্ট করেছেন, আরো কমেন্ট করেছেন উত্তম কুমার রয় স্যার, যার স্যারের কাছে আমি স্যারের মুখ থেকে আমি প্রথম ডুয়েটের নামটা শুনি, এবং আমি আমাকে যে স্যার কতটা ইন্সপায়ার করেছেন আমি সেটা বলে প্রকাশ করতে পারবো না। স্যারের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ সোহাইবুর রহমান স্যার একটা অসাধারণ কমেন্ট করেছেন, জানি না আমরা পারবো কিনা, তবে স্যারের কমেন্ট আমাদেরকে উৎসাহ যোগাবে। বিআইএমটি থেকে যারা ডুয়েটে আছো তাদেরকে আমি আগামীতে হার্ভার্ড এমআইটি তে দেখতে চাই, তোমরা পারবে ইনশাল্লাহ। স্যার আপনার এই অনুপ্রেরণাটা আমাদের জন্য যে কতটা উৎসাহ যোগাবে সেটা আসলে আমরা বলে বোঝাতে পারবো না। স্যার আপনাদের দোয়ায় আমরা অত দূরে গিয়ে এসেছি। আমাদের তাছাড়া আমরা যদি আরেকটু পিছনে যাই তাহলে হচ্ছে আমাদের কাজী আলমগীর স্যার, আমাদের সিরাজ স্যার, আমাদের রাম সাহা স্যার, ওনাদের অবদানও কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না। তো আসলে এই মুহূর্তে আমরা চলে যাব আর ডুয়েটের জন্য যদি কেউ আসতে চায় তাহলে তার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, কিভাবে সে প্রিপারেশন নিতে পারে। আসলে আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে পঙ্কজ কুমার দাদা এখন আমাদের মাঝে একটু ডিসকানেক্টেড হয়েছেন। তো আমরা যদি একটু আলোচনার দিকে যাই যে আসলে আমাদের ডুয়েটে যদি কেউ পড়াশোনার জন্য লক্ষ্য স্থির করে তাহলে তার প্রিপারেশনটা মেরিন থেকে, আমাদের মেরিন বিআইএমটি এবং অন্যান্য আইএমটি যেগুলো আছে, তাছাড়া যারা প্রাইভেট থেকে শিপ বিল্ডিং কিংবা মেরিনে ডিপ্লোমা করছে তাদের অ্যাপ্রোচটা কি হতে পারে, তাদের পড়াশোনার ধরনটা কি হতে পারে, তারা কি মনে করে এগোতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা শুনবো। এখন এই মুহূর্তে আমাদের পঙ্কজ কুমার দাদা যেহেতু আমাদের মাঝে একটু ডিসকানেক্টেড হয়েছেন, তাই আমরা একটু সিকোয়েন্স ব্রেক করে চলে যাব মেকানিক্যাল টুতে, ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তৃতীয়ত অধ্যয়নরত আমাদের মেরিন ডিপ্লোমার স্টুডেন্ট পঙ্কজ কুমার দাদার কাছে। তো উনি আসলে টেকনিক্যাল প্রবলেমের কারণে কিছুক্ষণ আগে ডিসকানেক্টেড ছিলেন, তবে আমাদের মাঝে জয়েন করেছেন, আশা করি উনি আমাদের শুনতে পাচ্ছেন। পঙ্কজ দা আমাদের কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। হ্যাঁ সাব্বির, আমি আসলে শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন পঙ্কজ দার কাছে সরাসরি সাব্বির, চলে যাব। আসলে হ্যাঁ সাব্বির, কেউ আমি যদি শুনতে পাচ্ছি। ডুয়েটে আসতে চায় তাহলে
বিআইএমটি, আইএমটি বা অন্যান্য প্রাইভেট পলিটেকনিকে যারা শিপ বিল্ডিং কিংবা মেকানিক্যালে পড়ছে তাদের অ্যাপ্রোচটা কেমন হতে পারে, তাদের প্রিপারেশন, তাদের পড়ালেখার ধরন, তারা কি কি বিষয়ে প্রিপারেশন নিবে, কি কি ভালো করে পড়বে, সেই বিষয়গুলো নিয়ে আমি চলে যাব পঙ্কজ কুমার দাদার কাছে প্রশ্ন নিয়ে। উনি আশা করি এই বিষয়টা যারা রানিং স্টুডেন্ট আছে তাদের জন্য খুব সুন্দর করে বর্ণনা করে দিবেন। ধন্যবাদ পঙ্কজ দা। ধন্যবাদ সাব্বির। ধন্যবাদ সাব্বির আমাকে একটি সুন্দর কোশ্চেন করার জন্য, যেটা আমি মনে করি যদি আমি ভালোভাবে উত্থাপন করতে পারি আমাদের বিআইএমটি এন্ড আইএমটি স্টুডেন্টদেরকে বুস্ট আপ করবে। তো তার পূর্বে রবিউল যেটা বলেছিল যে বিএমটি তে থাকাকালীন সময়ে আমার অনেক সিলেবাস কভার হয়ে গিয়েছিল। সাব্বির শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, আমি শুনতে সাব্বির পাচ্ছি। শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো রবিউল যেটা বলেছিল যে বিএমটি তে থাকাকালীন সময়ে আমার অনেকটাই সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছিল, সেটা রবিউল উল্লেখ করেছে। তো আমি প্রিপারেশনের ব্যাপারে যেটা বিআইএমটি এন্ড আইএমটি স্টুডেন্টদেরকে বলবো, যে আমার মতো এরকম বিএমটি তে বা আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রানিং অবস্থায় আমার যে সিলেবাস কমপ্লিট করতেই হবে সেটা ম্যান্ডেটরি না। তো আমি একটু বলে নেই, আমার এখানে পৌঁছানোর ক্ষেত্রে আমার শ্রদ্ধেয় শিক্ষক উত্তম কুমার রয়, যে স্যার কিছুক্ষণ আগে কমেন্টস করেছে, তো স্যার খুবই আমাকে সাহায্য করেছে এই ব্যাপারে। আমি স্যারকে খুবই বিরক্ত করতাম, স্যার নতুন বাসা নিয়েছে সেই বাসাতে গিয়ে আমি বিরক্ত করতাম। তো নাছোড়বান্দা ছিলাম বলা চলে। তা আমি আবার আমাদের বিআইএমটি এন্ড আইএমটির ছোট ভাইদের উদ্দেশ্যে বলছি, যদিও ব্যাপারটা খুবই আনন্দের মনে হচ্ছে, আমি একটু একটু তিক্ত কথা একটু বলে নেই, যে আমাদের কিন্তু একটু পরিশ্রম করতেই হবে। ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং উই হ্যাভ টু ডু সামথিং। am I right সাব্বির? এক্স্যাক্টলি, অফ আমাদের কি, কোর্স। we have to do something and we have to pay something for this. It এক্স্যাক্টলি, can be mental, it can be ফিজিক্যাল, financial, এক্স্যাক্টলি। anything. So I think for the dream of duet, at first we have to we have to have a strong determination that I can do something. অফ কোর্স। I want to say we have a strong strong confidence that I am an BMTN, I am an IMTN, so I can do something for duet. তো সেটা আমি যখন বিআইএমটি তে ছিলাম সে সময় থেকে আমার একটা তীব্র ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি কিছু একটা করতে পারবো, সেই লক্ষ্য ছিল। তো সেই লক্ষ্যকে মাথায় নিয়েই আমি বিএমটি তে থাকাকালীন সময়ই আমার যে মেজর সাবজেক্ট গুলো ছিল, যেগুলো আমার ডুয়েটে অ্যাডমিশনের জন্য খুবই প্রয়োজন হবে, তো সেগুলোর ব্যাপারে আমি আমার যে শ্রদ্ধেয় শিক্ষক গুলো ছিল, তার মধ্যে উত্তম কুমার রয়, তুষার স্যার, তাদেরকে আমি খুবই বিরক্ত করতাম এবং তাদের কাছে আমি পার্সোনালি গিয়ে দেখা করতাম যে স্যার আমাকে কি করতে হবে, কি ধরনের পরিশ্রম আমাকে করতে হবে, জাস্ট ইউ সে সামথিং। তো স্যাররা আমাকে সেই রকম উপদেশ দিত, আমি ট্রাই করতাম, যদিও ওই রকম পরিশ্রম করতে পারিনি, তা আমি ট্রাই করতাম। তো বিএমটি তে থাকাকালীন আমি অতিরিক্ত কিছু করিনি, জাস্ট আমার যেই মেইন সাবজেক্ট গুলো ছিল, আমরা হয়তো যারা রানিং স্টুডেন্ট আছি আমরা এটা খুবই ভালোভাবে জানি যে কোন ধরনের সাবজেক্ট গুলো আমার অ্যাডমিশনের জন্য প্রয়োজন। তো ওইগুলোকে আমি শুধু ডুয়েটের জন্য না, আমি জাস্ট আমার একাডেমিক রেজাল্ট যেন ভালো হয় সে উদ্দেশ্য আমি পড়াশোনা করতাম। তো আমি আশা করি যে অতটুকু করলেই হবে রানিং অবস্থায়, যে আমার যে মূল সাবজেক্ট গুলো আছে সেগুলোকে আমি একটু ভালোভাবে আয়ত্ত করে নেব।
আর বাকিটা আমরা যখন ওই পরিবেশে পৌঁছাবো, ওই পরিবেশ আমাকে বুস্ট আপ করবে। am I right, সাব্বির? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এত প্যানিকড হওয়ার অ্যাকচুয়ালি কিছু নাই, আমরা বাট যখন যা করব ভালো করে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ আমরা যখন বিএমটি তে বা আইএমটি তে থাকবো, ওইখানে থেকে অতটা মেন্টাল প্রেসার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যখন গাজীপুরের সেই পরিবেশে পৌঁছাবো, ওই পরিবেশ আমাকে অনেক দূর বুস্ট আপ করবে। তো আহ, সাব্বির, আর কিছু বলতে পারি? ধন্যবাদ পঙ্কজ দাদাকে, খুব সুন্দর করে আসলে কি কি করণীয় আছে, কি কি করা উচিত সেগুলো তুলে ধরেছেন। আসলেই এই বিষয়টা খুব জরুরি ছিল আমাদের জন্য। আহ, তার আমরা আসলে তার বেশিক্ষণ সময় তারপরও নেব না। সাব্বির, আমি একটু কথা বলি। সাব্বির, একটু কথা বললি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই দাদা, অবশ্যই। যদিও একটা লাইভ সেশনে সম্পূর্ণ পাথ এক্স যেহেতু একটা লাইভ সেশনে আসলে সম্পূর্ণ পাথটাকে এক্সপ্লেন করা সম্ভব না। কেউ যদি বিএমটি এন্ড আইএমটির যে কোনো স্টুডেন্ট যদি যদি তাদের আগ্রহ থাকে, তো সে পার্সোনালি আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আহ, তো আমরা অবশ্যই, আমি মনে করি শুধু আমি না, রবিউল আছে, নবিজুল আছে, তুমি আছো, আমরা সবাই সবাই আমরা আমরা অবশ্যই আমাদের মন থেকে আমরা হেল্প করব। ধন্যবাদ দাদাকে খুব সুন্দর করে বিষয়টা তোলার জন্য। আহ, যারা আসলে ডুয়েটে গেছে সাব্বির, অ্যাডমিশনে, তারা বলতে পারবে আমরা আসলে কতটা আন্তরিক তাদের জন্য। শত ব্যস্ততার মাঝে কিভাবে সময় বের করে চেষ্টা করি অ্যাডমিশনে মেরিনারদের জন্য। তো এই মুহূর্তে আমি চলে যাব হচ্ছে আমাদের শাহরিয়ার মোহাম্মদ সাহেদের কাছে। আসলে ডুয়েটের অ্যাডমিশনের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, কেমন হয়, বা কতটা ঘাত প্রতিঘাত পোহাতে হয়, কি পরিমাণ মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাওয়া লাগে। আসলে পঙ্কজ দা যেটা বললেন যে আসলে যদি কিছু করতে হয়, ইউ হ্যাভ টু ডু ইট, তোমাকে আসলে সিরিয়াসলি করা লাগবে। তো এই বিষয়গুলো কেমন ম্যাটার করে, সেই বিষয়টা আমি সংক্ষেপে জানতে চাবো শাহরিয়ার মোহাম্মদ সাহেদের কাছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টু টু ডুয়েট। শাহেদ, শুনতে পাচ্ছিস আমায়? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সাব্বির কি আমাকে শুনতে পাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইউ ক্যান ক্যারি সাব্বির কি অন। আমাকে শুনতে পাচ্ছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো কি বলবো, মানে শুরুতেই ধন্যবাদ সাব্বিরকে আমাকে কিছু বলবার সুযোগ প্রদানের জন্য। আসলে এটা, আমি এই প্রশ্নটার উত্তর দিতে খুবই পছন্দ করি। কেন? কারণ আসলে পঙ্কজ দা যেটা বললো যে আসলে ইআইএমটি তে থাকতেই উনি মানে প্রস্তুতি নিয়ে ফেলছে, অনেক দূর সে সিলেবাস কমপ্লিট করেছে। কিন্তু আমি এগুলো করিনি। এগুলো করিনি, এবং সেটা আমার সিজিপিএ শুনলেও হয়তো বা বুঝবে। আমি আজকে সিজিপিটা বলবো। কেন বলবো এই জন্য যে যাতে হচ্ছে গিয়ে সিজিপি নিয়ে যাতে কেউ টেনশন না করে। আসলে আমি যেহেতু চান্স পেতে পেরেছি, সুতরাং অন্যরাও পাবে। সেটা কি আসলে, আমার সিজিপি দিয়ে আমি শুরু করি। আমার সিজিপি হচ্ছে অনলি 3.08। মানে হচ্ছে যদি একটু এদিক সেদিক হতো তাহলে আমি হয়তো ডুয়েটে পরীক্ষা দেওয়ার যে মিনিমাম যোগ্যতা 3 পয়েন্ট থাকা লাগে সেটাই আমার থাকতো। অনলি 3.08। তার মানে কি আমি পিআইপি তে থাকাকালীন সময় পড়াশোনা করিনি। উত্তম স্যার আমাদের লাইভ শো দেখছেন, উনি খুব ভালো করেই জানবেন হয়তো যে পড়াশোনা করতাম না। তো কি করতাম তাহলে, পড়াশোনা না করে কি এমন করতাম? হ্যাঁ, আমি পড়াশোনা না করে অন্য যে কাজগুলো করতাম সেই কাজগুলো আমাকে ডুয়েটে চান্স পাওয়ার জন্য হেল্প করেছে। আমি যেটা করতাম, আমি সেমিস্টারে থাকতে আইএলটিএস দিয়েছি। বাইরে যাওয়ার চিন্তা ছিল। তো আইএলটিএস ক্লাস করার জন্য আমি ঢাকায় শিফট হয়ে গিয়েছিলাম। তো আমি ইভেন ক্লাসও করিনি সেমিস্টারে। আমার কি বলে এই লেট ফি দিয়ে পরবর্তীতে হচ্ছে আমাকে এই ফর্ম ফিল আপ করতে হয়েছিল আর কি, ডিসকোয়ালিফাইড করা হয়েছিল। এনিওয়ে, তো এই যে আমি আইএলটিএস করলাম, আমি কিন্তু পড়াশোনা করিনি, কিন্তু আমি অন্য যে কাজটা করেছি সেই কাজটা কিন্তু আমাকে ডুয়েটে হেল্প করেছে। সেটা কিরকম? ইংরেজি নিয়ে ডিপ্লোমা বা হচ্ছে পলিটেকনিক স্টুডেন্টরা দে আর রিয়েলি, মানে কি বলবো এটা, গেট ফিয়ার অ্যাবাউট ইট, লাইক ইংলিশ ভাবলি মানে ওরা কেমন যেন মনে করে। ইংরেজিতে যে মার্কসটা থাকে সেই মার্কসটা ওরা বাদ দিয়ে কাউন্ট করে ডুয়েটে চান্স পাওয়ার জন্য। আর ওই বাদ দেওয়া মার্কসটাই হচ্ছে আমি ফুল কাউন্ট করেছিলাম। ইভেন আমার এটা মনে আছে যে পরীক্ষার হলে ইংলিশ কোয়েশ্চেন দেখে আমি আই ওয়াজ কাইন্ড অফ ফ্রাস্ট্রেটেড। ওকে, লাইক হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন ইট মে বি হার্ডার দেন লাইক দিস। ওকে, এটা থেকে আরো বেশি কঠিন হওয়া উচিত ছিল, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমি সেটা আমাকে একটা কনফিডেন্ট দিয়েছে। হ্যাঁ, তো এই যে বিষয় আমি যেটা বললাম যে আসলে হ্যাঁ, তুমি হয়তো বা পড়াশোনা নাও করতে পারো, কিন্তু তোমাকে ট্র্যাকে থাকতে হবে। ইউ হ্যাভ টু ইন ট্র্যাক, রাইট? ট্র্যাক আউট হওয়া যাবে না। লাইক তুমি এখন সাপোজ আমি যদি আহ, এই
আইএলটিএস না করে অন্য কিছু করতাম, ঘুরতাম, খাইতাম, ফিরতাম, হয়তো বা ইট ওয়াজন্ট ওর্থ ইট। ওকে, সো এটা হয়তো বা আমাকে হেল্প করতো না। আমাকে হেল্প করেছে এমন কিছু আমি হয়তো বা মানে সাবকনশিয়াস মাইন্ডে হোক আর লাকিলি হোক, যেভাবে হোক আমি সেটা করেছি। তো তোর প্রথম কথা হচ্ছে এই জিনিসটা যে ট্র্যাকে থাকতে হবে। এবার আসি হচ্ছে আসলে যে আমাদের ডুয়েটের পড়াশোনা কিরকম। আমি অ্যাডমিশনে আসলাম, আহ, মন বসে না পড়ার টেবিলে, একদমই পড়াশোনা করি না, চারপাশে সবাই খুব পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। আমি কি দিয়ে শুরু করবো এটা আমি খুঁজে পাচ্ছিলাম না। কারণ হচ্ছে আমার সিজিপিএ 3.08, আমি ডিপ্লোমাতে কিছুই পড়ি নাই, আর ইভেন ডিপ্লোমার সাবজেক্ট গুলো আমার সেরকম ভাবে আসলে আমার মাথায় ছিল না, টু বি অনেস্ট এন্ড ফ্রাঙ্ক। এগুলো আমি বলছি এই জন্য যাতে হচ্ছে মানে যারা নিজেকে একটু খাটো ভাবো, লাইক কেউ হয়তো বা ভাবতে পারো যে আমি কি ডুয়েটের জন্য পারফেক্ট কিনা, তাদের যাতে ইন্সপায়ার হয়, তাদের জন্য এই সত্য কথাগুলো বলা আসলে। হয়তো বা এটা কেমন শোনাচ্ছে, এগুলো সত্য। তো আমি অ্যাডমিশনে আসলাম, আসার পরে কি করব, আসার পরে প্রথমে তো এরকম পড়াশোনা করা হচ্ছে না, হুট করে সিদ্ধান্ত নিলাম যে কোচিং ফিটা সব দিয়ে দিব, যে এটা বাজিয়ে রাখবো না, সব টাকা দিয়ে দিলাম। এখন সব টাকা দিয়ে দেওয়ার পরে হঠাৎ করে আমার ভিতরে একটা চেঞ্জ চলে আসে, এতগুলো টাকা আমি কোচিং কে দিয়ে দিলাম, অথচ কোনো পড়াশোনা করি না, শুরু করে দিলাম পড়াশোনা। বলে নেই, কোচিং এ আমার প্রথম পরীক্ষা ছিল কেমিস্ট্রি পরীক্ষা, সেটাতে আমি 0 পেয়েছি। এটা সবাই শুনে রাখো, কোচিং এর প্রথম পরীক্ষায় আমি কেমিস্ট্রি ছিল, সেটাতে আমি একদম 0। আমি 0টা পেয়েছি, আমি জানতাম 0 পাবো, কিন্তু আমি কেন গেলাম? গেলাম হচ্ছে একটা মানে কি বলে একটা মোটিভেশন নেওয়ার জন্য, যে আসলে 0 পেলে তো যখন সাইনবোর্ডটা টানানো হয় নোটিশ বোর্ডে যে এই ছেলেটা 0, তখন কিন্তু নিজের প্রেস্টিজে লাগে। এই যে লাগাটা, এটা কিন্তু আমাকে পড়াশোনা করতে বুস্ট আপ করে। অনলি দ্যাটস ওয়াই আই জাস্ট সিটেড লাইক ইন ক্লাস টেস্ট। ওকে, তো আমি সেটা করলাম, করে হচ্ছে আমার এই অবস্থা। এই যে মোটিভেশন নিলাম, টুকটাক করে পড়াশোনা শুরু করলাম, আর তারপরে চেষ্টা করে দেখছিলাম, কিন্তু তেমন কিছুই ঠিক বুঝে উঠতে পারছিলাম না। মেরিনের কথা বলি এবার। মেরিনের কিছু সিনিয়র, আমি একটু বলে রাখি, এখানে যে লোকগুলোর সাথে আমি আজকে বসছি, মেরিনে তাদের সাথে আমার কখনো দেখা হয়নি, টু বি অনেস্ট। বাট এখন তারা হচ্ছে আমার লাইফের হচ্ছে একটা পার্ট, তাদের ছাড়া আমি আমার লাইফটা চিন্তা করতে পারবো না, এক কথা। এই যে এরকম আরো কিছু লোক ছিল সেই সময় তারা মেরিনে, তাদের সাথেও আমার মেরিনে দেখা হয়, কিন্তু সেই লোকগুলো যখন জানলো আই এম ফ্রম মেরিন, দেন দে বিহেভ লাইক দেয়ার কি বলবো এটা, একদম আপন ছোট ভাইয়ের মতো। ওকে, ক্লোজেস্ট ইয়ঙ্গার ব্রাদার। এমন ভাবে তারা আমার টেক কেয়ার শুরু করলো, মানে কি বলবো এইটা আসলে, তারা আমাকে রীতিমতো বকাঝকা শুরু করে দেয় পড়াশোনা না করলে, যে তুমি কি করতেছো। আমি দেখলাম যে পোলাপান প্রাইভেট পড়ে, এটা কাইন্ড অফ ট্রেন্ড যে সবাই প্রাইভেট পড়ে, অনেকে এরকম আছে 3-4টা সাবজেক্টে প্রাইভেট পড়ে, মানে প্রাইভেট পড়েই সব শেষ করে ফেলবে। So from seeing that, I also got inspired to go to for private tutor. আমি ভাবলাম যে তাহলে আমিও 4-5 এরকম প্রাইভেট শুরু করে দিই। আমাকে তারা এক বড় ভাই দেখে পরে শুরু করে দিল বকাঝকা, শুরু করছে নি, এরকম প্রাইভেট করে হয় নাকি, বাদ দাও এটা। এই যে একটা মানে কি বলে ইনস্ট্রাকশন, সে কিন্তু আমাকে মেরিনে দেখে নাই, টু বি অনেস্ট, সে মেরিনে আমাকে দেখে নাই, সে আমার ব্যাপারে জানে না, আমাকে সেভাবে ফোর্স করা শুরু করলো। এই যে ফোর্সটা, এটা কিন্তু আমি নিয়েছি, কারণ নিয়েছি, সে তো আমাকে একদম ছোট ভাইয়ের মতো দেখছে। এই যে শাসন, এই শাসনের মধ্যে থেকে তারা কি করলো, পরে আমাকে কি করতে হবে না করতে হবে মোটামুটি তাদের সাথে থেকে থেকে মোটামুটি আমি দেখলাম। এই ক্ষেত্রে হচ্ছে 2টা লোকের কথা একদম না বললেই না, 2-3টা লোক। সেটা হচ্ছে তহিদুল ভাই, তহিদ ভাইকে অনেকে হয়তো চিনে থাকবেন, তহিদুর রহমান ভাই। তারপরে হচ্ছে শিমুল ভাই, তারপরে শরীফুল ভাই। দে আর অ্যামেজিং পার্সন। আই জাস্ট কি বলবো, রিয়েলি দে আর অ্যামেজিং পার্সন। তারা এমন ভাবে টেক কেয়ার শুরু করলো আমার। শরীফুল ভাই আমাকে নিয়ে একদম পুরো তার রুমে বসে, যে তোমার কি ল্যাপটপ বা কোনো ফোন টোন নিয়ে আসছো? আমি বললাম যে না দাদা, আমি নিয়ে আসিনি, এগুলো কিন্তু ভুলে নিয়ে আসবো না। এই যে একটা মানে মানে একটা গাইডেন্স এর মধ্যে ছিলাম, এক কথা। গাইডের মধ্যে থেকে আমি কি করেছি, আমি পড়াশোনা শুরু করলাম। এখন আমি যে কথাটা বলবো, যে দেখো আমার যারা হচ্ছে জুনিয়র তাদের উদ্দেশ্যে বলছি, আমার পয়েন্ট ছিল মাত্র 3.0। দ্যাট মিনস আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট মাই ডিপার্টমেন্টাল সাবজেক্ট, ইটস ভেরি ক্লিয়ার। ওকে, and I didn't acquire any knowledge from BM10, near no knowledge. Okay, হ্যাঁ অর্জন করেছি, বাট সেটা না নেয়ারই কাছাকাছি, কারণ আমি পড়াশোনা করি। আমি যেটা বললাম আর কি, পড়াশোনা করিনি। তাহলে এখন কথা হচ্ছে এই যে আমি আমি টেবিলে বসে আমি আসলে ভাবলাম যে আসলে
দেখলাম যে যেই পরীক্ষাটাতে আমি 0 পেলাম সেই পরীক্ষাটাতেই আউট অফ 40 তে অনেকে 38 পেয়েছে। অন দ্য টাইম আই জাস্ট থট লাইক দ্যাট যে আমার দিয়ে কি ডুয়েট হবে? এই যে ছেলেগুলা এরাই তো ডুয়েট নিয়ে নিবে, আমি ডুয়েট কেমনে কি করবো? এইসব চিন্তা মাথায় আসছে যে আসলে এই বয়সে ডুয়েটটাই বা কেন করবো? অনেকেই যেটা ভাবে যে আসলে আমি তো বয়স হয়ে গেছে আমার। আহ, আমরা যখন 4th ইয়ার কমপ্লিট করি তখন আমাদের অনেক ফ্রেন্ড হচ্ছে বিএসসি তে ফাইনাল ইয়ারে থাকে। তো কিভাবে ম্যাচ আপ করবো এগুলো ভাবতাম। একটা সময় এই চিন্তাটা বাদ দিয়ে দিলাম যে ভাই যাই হোক, ডুয়েটটা একটা ভালো জিনিস, অ্যাটলিস্ট একটা ভালো কিছু। ওকে ফাইন, তাহলে আমি ডুয়েটটা করবো। তো আমি ভাবলাম তাহলে আমি তো ইন্টেলিজেন্ট না, আমি তো আই এম নট মেড লাইক দিস, আই এম নট মেড টু দিস পারসন দ্যাট আই ক্যান ডু এনিথিং উইদিন এ শর্ট টাইম। তারা অল্প পরেই পেরে যায়, ক্লাস করে সব রেসপন্স করে ফেলে, আমি কিন্তু কিছুই পারি না, আমি কিন্তু বুঝিও না, আমি কি করবো? আরেকটা কথা বলি, আমার কিন্তু ইন্টারমিডিয়েট করা ছিল, even from a private college, okay? So you know যে প্রাইভেট কলেজে কিন্তু ইন্টারমিডিয়েটে খুব ভালো পড়াশোনা হয়, সিরিয়াস, কারণ তারা দে আর ট্রিট লাইক কিন্ডারগার্ডেনের বাচ্চাদের মতো করে পড়ায় দেয় একদম, খায়া দিবে ধরে। তো এইরকম করে পড়া ছিল, তো তো ওই থেকে একটা কনফিডেন্স কাজ করতো যে যে কেমিস্ট্রি পড়াচ্ছে, কেমিস্ট্রি তো সে আমি ইন্টারমিডিয়েটই পড়েছি, যে ফিজিক্স পড়াচ্ছে এটা আফসোস আফসোস হালকা মনে হচ্ছে, এরকম একটা বিষয়। আবার ক্লাস করাতে যে অনেক সময় মুখ ফুসকে অনেক কথা বের হয়ে যেত, বলতো যে তুমি এটা কেমনে জানো? আমি বললাম যে আমি জানি, কিভাবে জানতাম আসলে তখন তো খেয়াল ছিল না। এনিওয়ে, আমি যেটা ভাবলাম যে আমি তো আই এম নট মেরিটোরিয়াস স্টুডেন্ট, দেন হাউ কুড আই গেট চান্স ইন ডু ইট? তো আমি অন দ্য টাইম আই জাস্ট ফাউন্ড লাইক দ্যাট যে আই এম হার্ড ওয়ার্কার। এটা আমি তখন মানে ফাইন্ড আউট করতে পেরেছি। অলরেডি তখন আমি আইএলটিএস আমার 6 স্কোর ছিল, আইএলটিএস আমার 6 স্কোর। তো আমি বিদেশে অ্যাপ্লাই করবো কি করবো না এরকম কনফিউশন, প্লাস হচ্ছে গিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যাচ্ছে ঠিক আছে আমি ডুয়েট করবো। বাট দ্য থিং ইজ, আমি তো ওই যে বললাম যে আমি তো মেরিটোরিয়াস না, আমি আই জাস্ট থট লাইক দ্যাট, ওকে? সো আমি মেরিটোরিয়াস না, আমি ভাবতাম এটা। তাহলে আমি কিভাবে চান্স পাবো? অন দ্য টাইম আই গট এ পয়েন্ট, ইয়েস আই এম হার্ড ওয়ার্কার, আমি পরিশ্রম করতে পারবো। As I wasn't meritorious enough for got chance in duet, then I have to be a hard worker. And by hard work, I just manage it and I just make a balance. Okay. এই কথাটা এই জন্য বললাম, যারা হচ্ছে ভাবো যে আসলে আমি মেরিটোরিয়াস না, আমি 5 মিনিটে একটা কি বলে একটা ম্যাথ বুঝতে পারি না, একটা ম্যাথ বুঝতে আমার 50 মিনিট লাগে, তাদের জন্য বলি তারা হচ্ছে কি যে যে মানে হার্ড ওয়ার্ক করার যদি তোমার একটা ইচ্ছা থাকে যে আমি হার্ড ওয়ার্ক করবো, ভাবতে পারো যে ভাই এতক্ষণ কি পড়া যায়? এগুলো পড়া যায়। কেন বলি, আমার লাইফটা কি ছিল, আমি ঢাকায় থিয়েটার করতাম। আমি হচ্ছে ওই থিয়েটারটা অনেকে বুঝে যে হয়তো বা নাটক, যেটা মঞ্চ নাটক, আমি মঞ্চ নাটক করতাম, মানে একদম ফুল টাইম মঞ্চ নাটক করতাম। মঞ্চ নাটক করে যে সময়টা পেতাম সেই সময় আমি আইএলটিএস নিয়ে পড়াশোনা করতাম। ওকে, আমি থাকতাম কিন্তু ঢাকায়, আমি ক্লাস করতাম না। এটা কিন্তু ইন্সপায়ার হওয়ার জন্য বলিনি যে আবার ক্লাস বাদ দিয়ে দিও, এটা কিন্তু দরকার, পরেই বলতেছি দেখ কেন দরকার। সেটা হচ্ছে আমি কি করতাম, তাহলে আমি পড়াশোনা এইভাবে করতাম আর কি। যে এখন তাহলে আমি আমি দেখো আমি কি করে যে আমি থিয়েটার করা পার্সন পড়াশোনা করতাম না, তার মানে কিন্তু আমার পড়াশোনার হ্যাবিট নাই, মানে লং টাইম পড়ার কিন্তু হ্যাবিট নেই আমার। কিন্তু আমি ওই যে একটা মোটিভেট নিলাম যে আসলে আমি হার্ড ওয়ার্ক করে আমি এখানে এটা করবো। এইটা করে হচ্ছে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ওই হার্ড ওয়ার্কটার দিকে আমি ঝুঁকলাম যে না তাহলে আমি হার্ড ওয়ার্কটাই করবো। ওকে ফাইন। এন্ড দেন আমি জাস্ট স্টার্ট করলাম। আমি জাস্ট একটা বিষয় করতাম যে ভাই আমি টেবিলে বসে থাকি, এটা অনেক বড় কোনো কিছু মানে ভাবার দরকার নেই কারোর যে আমি কিভাবে 10 ঘন্টা বলবো, ওইটা ভাবার দরকার নেই। ভাবো এইটা যে আমি আই হ্যাভ টু ডু ইট, দ্যাটস দ্য থিং। পঙ্কজদা যেটা বলো, ইউ হ্যাভ টু ডিটারমাইন উইথ ইট, ওকে? আমি এটা চাই, এই জিনিসটা লাগবে। এই একটা জিনিস যদি কারোর থাকে, পঙ্কজদা বললো কি উত্তম স্যার বা অন্যান্য স্যারদের সে ডিস্টার্ব করছে, ইয়েস। আমার তো আর ওই সময় উত্তম স্যার বা কোনো স্যার ছিল না, আমি সিনিয়র যারা ছিল তাদেরকে আমি প্রচুর ডিস্টার্ব করছি, এটা আমার খুব মনে হয়েছে। আমি প্রচুর দৌড়াইতাম, আমি লাইক আমি এখন পড়তে পড়তে একটা প্রবলেম ফেস করলাম, এটা আমি রেখে দিতাম, রেখে দিয়ে জাস্ট দ্য ডেতে যে আমি হুট করে তাদের ওই যে কোনো এক সিনিয়র বড় ভাই যে এটা পারে তার কাছ থেকে আমি এটা শিখে নিতাম, দৌড়ে তার কাছে যেই অনেকে ঘুরাইতো যে আচ্ছা ঠিক আছে এখন আসো, পরে বলতো যে না এখন 2 ঘন্টা পরে আসো, 2 ঘন্টা পরে বলতো আচ্ছা ঠিক আছে 5 মিনিট পরে আসো, 5 মিনিট ঘুরাইতো। বাট আমি হাল ছাড়তাম না। এই যে হাল না ছাড়ার মানসিকতা, দ্যাটস দ্য স্পিরিট হুইচ লিডস ইউ টু বি এ টিচার। এইটা হচ্ছে আমার মেইন কথা, ঠিক আছে? সো পড়াশোনা নিয়ে কোনো কেউ টেনশন করুন। আরেকটা কথা হচ্ছে যে সবাই বলে ফেলছে কিন্তু এটা যে আসলে ডুয়েট এরিয়াতে আমাদের অবশ্যই একটা রেপুটেশন আছে,
রেপুটেশনটা কেন চাপাবাজি রেপুটেশন না কিন্তু রেপুটেশনটা হচ্ছে আমাদের যদি 20 জন পরীক্ষা দেয় আমরা চান্স পাই হচ্ছে 12 জন দ্যাট মিনস এটা কিন্তু আপ টু 50% চান্সেস টু গেট অ্যাডমিশন ওকে তো এই এই যে শাহেদ হাই আমি একটু রেট বলি। চান্সেস এটা অন্য কোনো ইনস্টিটিউট নাই আই জাস্ট গ্যারান্টি ওকে এই এই পার্সেন্টেজ চান্স পাওয়ার এটা কারণ নাই আর ইংরেজিতে বললো না যে সাব্বির আমি হচ্ছে আমরা ক্যাম্পাসে যখন আমাদের সিক্রেট কথা থাকে আমরা ইংলিশে বলার ট্রাই করি তো আশেপাশের ছেলেরা ভাবে আমরা মনে হয় ইংলিশ প্র্যাকটিস করতেছি ওরা এসে বলে যে ভাই তোমরা যখন প্র্যাকটিস করো আমাদের ট্রাই করো তো সাব্বির আমরা খুব মজা নেই এটা যে আসলে ওরা কি ভাবতেছে এইটাই যে আমরা হচ্ছে যে বিআই কি বলে বিআইএমটি বা আইএমটি এই যে একটা স্পিরিট এটা কিন্তু চাপাবাজি দিয়ে না এটা হচ্ছে আমাদের কাজ দিয়ে রবিউল ভাই আছে নবিজুল ভাই আছে এরা যার যার ফিল্ডে পঙ্কজ দা আছে যার যার ফিল্ডে সবাই বুস্ট আপ করে দিচ্ছে একদম ফাটাই দিচ্ছে ইভেন যেটা বললো যে জাকির ভাই হ্যাঁ তো এই এতগুলা কথা বলার কারণ হচ্ছে যে পড়াশোনা যেটা বললাম যে জাস্ট কনফিডেন্স রাখতে হবে ডিটারমাইন্ড হতে হবে হার্ড ওয়ার্কিং এই তিনটা জিনিস ইফ ইউ হ্যাভ দ্য থ্রি থিং দেন দেয়ার ইজ দ্য পসিবিলিটি টু গেট চান্স লাইক 100%। তারপরে একটা কথা থাকে যদি চান্স না পাই এটা আমি একটু বাড়ায় বলি এটা যদিও আমার বলা উচিত না আমি এখানে সবার ছোট আমি একটু বলি তারপরও সেটা হচ্ছে যে যদি চান্স না হয় অনেকে এটা ভাবতে পারে আমি ভাবছি যে যদি চান্স না হয় তাহলে আমি কি করব আচ্ছা তাহলে দেখো যেটা হচ্ছে যে আমি যদি ডুয়েটে না আসি তাহলে কিন্তু আমি এটা শিখবো না আমি না আসলে অন্য কিছু করবো অনেকে হয়তো বা বসবে বা ঘুরবে এগুলো করে আহ অনেকে আবার ছোটখাটো জবও করে ফাইন ওকে সবই দরকার আছে কিন্তু আমি ডুয়েটে আসলাম পড়াশোনা করলাম আমার চান্স ছিল না কিন্তু এই যে পড়াশোনা যে হার্ড ওয়ার্ক আমি করলাম হার্ড ওয়ার্ক করে আমি যেটা নলেজ গেদার করলাম এইটা লাইফে কোনো না কোনো কাজে লাগবেই আই এম ড্যাম শিওর তো এটা কোনো ভাবার কারণে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ধন্যবাদ এক্স্যাক্টলি। শাহেদের সাথে এই বিষয়টা আমি একমত যে আসলে কেউ যদি পরিশ্রম করে তাহলে কিন্তু তার পরিশ্রমটা বৃথা যায় না। আর ডুয়েট অ্যাডমিশনে নিজের লেভেলটা বুস্ট আপ করার জন্য আমি মনে করি আসলে খুব একটা মন্দ হয় না। যারা চান্স পায় বা পায় না তাদের জন্য কিন্তু এটা খুব একটা খারাপ হয় না। আমি একটু বলি আমার ক্লোজ ফ্রেন্ড আমাদের মেরিনের ফ্রেন্ড তহিদুর রহমান তানভীর ডিএসটি 10th ইনটেকের ও কিন্তু মেরিনে থেকে সে ডুয়েট অ্যাডমিশনের আগে নেভির যে জবটা আছে পেটি অফিসার ওটাতে কিন্তু সে টিকে ছিল এবং তার ভাইভাতেও মানে সে কোয়ালিফাইড সে জয়েন্ট লেটার পেয়েছিল তার ইয়েটা পেয়েছিল অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিল সে কিন্তু সেখানে জয়েন না করে চলে এসেছে ডুয়েট অ্যাডমিশন একটা অনিশ্চয়তার পিছনে চলে এসেছে যে নিজের একটা নিশ্চিত চাকরি ছেড়ে সরকারি একটা ডিফেন্সের চাকরি ছেড়ে আমাদের মাঝে সে অ্যাডমিশনে চলে এসেছিল আসলে ডেডিকেশনটা থাকতে হবে যে না আমি সাহস করে চলে আসবো এবং ডুয়েটে চান্স পাবো এখন এখন কিন্তু সে ডুয়েটে চান্স পেয়েছে এবং সে আমাদের ডিপার্টমেন্টে আমাদের ইয়ারে ওয়ান অফ দ্য বেস্ট 10 এর মধ্যে সে একজন আছে তো আসলে ডিটারমিনেশনটা খুব দরকার আমি আসলে অনেক কথা আমরা বলে ফেলেছি বলতে বলতে অনেক দূরে এগিয়ে এসেছি আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি এত সময় নেওয়ার জন্য তারপরেও আমরা চলে যাব আমাদের কিছু কোশ্চেন আছে আমরা সেই কোয়েশ্চেন গুলো নেওয়ার চেষ্টা করব তো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাদের নজরুল ভাই একটা প্রশ্ন করেছিলেন যে আসলে আমাদের আহ, যে আমরা মেরিন আছি মেরিন সেক্টর থেকে নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা আছে সেটা ডুয়েটে চালু করার জন্য আমরা কিছু করতে পারি কিনা ডুয়েটিয়ান যারা আমরা পড়াশোনা করছি তাদের কিছু করণীয় আছে কিনা সেই বিষয়ে আমি একটু ছোট্ট করে উত্তর জানতে চাইবো প্রথমে নবিজুল ভাইয়ের কাছে তারপর রবিউল ভাইয়ের কাছে সংক্ষেপে খুবই সংক্ষেপের মধ্যে যদি আপনার একটু অ্যান্সারটা দিয়ে দিতেন যে আসলে কি অবস্থা আছে রবিউল ভাই নবিজুল ভাই মনে হয় আনমিউট করে কথা বললে ভালো হয় কথা শোনা যাচ্ছে না হ্যাঁ ধন্যবাদ সাব্বির কথা শুনতে পাচ্ছ সাব্বির শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি সাব্বির তুমি কি কথা শুনতে পাচ্ছ ওকে হ্যাঁ ধন্যবাদ আমি নবিজুল নজরুল ভাইয়ের ভাই কথা শুনতে আমাদের পাচ্ছি নজরুল ভাই আমাদের যে এবং প্রশ্নটা করেছে সেটা জি জি হচ্ছে সেটা সেটা হচ্ছে যে ডুয়েটে মেরিন ইঞ্জিনিয়ারিং এন্ড নেভাল আর্কিটেকচার কোর্স চালু বা ডিপার্টমেন্ট চালু করা যায় কিনা আসলে আমি প্রথমে বলতে চাই যে আমাদের মেরিন থেকে বিশেষ করে শিপ বিল্ডিং মেরিন আইএমডি বিআইএমটি আইএমডি থেকে সবে মাত্র কয়েকটা ব্যাচ শুধু আমরা ডুয়েটে ঢুকছি কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি যে মেরিন থেকে ডুয়েটের যে চান্স পাওয়ার হার সেটা অন্যান্য পলিটেকনিকের চেয়ে অনেক উপরে এবং সেটা ঈর্ষণীয়
সেটা অলরেডি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীদের চোখে পড়ে গেছে। এবং কি আমি যদি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যেদিন প্রথম ওরিয়েন্টেশন হয়, সেটা কিন্তু আমাদের দ্বারা করে আমাদের ইনস্টিটিউটের নামটা তারা খুব ভালো করে নিয়েছে। এবং কি আমার মনে হয় যে পরবর্তী যে ব্যাচ গুলো ডুয়েটে ঢুকছে তাদের কাছ থেকে এই এই একই রকম দাঁড়াই করে তাদের ইনস্টিটিউটের নামগুলো নেওয়ার পর সারা কিন্তু মোটামুটি এক ধরনের ঈর্ষানীয় যে নতুন একটা ডিপার্টমেন্ট কিভাবে এত পরিমাণে স্টুডেন্ট চান্স পায়। তবে আমরা আশা করব যে খুব শীঘ্রই এই বিষয়টা নিয়ে আমরা স্যারদেরকে এফোর্ট করতে পারবো যে স্যার আমাদের মেরিন থেকে আমাদের আইএমটি গুলো থেকে একটা ডিপার্টমেন্ট বা দুইটা ডিপার্টমেন্ট থেকে এত পরিমাণ ছাত্র চান্স পাচ্ছে, সো আমাদের এটা যৌক্তিক দাবি হবে যে ডুয়েটে মেরিন ইঞ্জিনিয়ারিং এন্ড নেভাল আর্কিটেকচার বিষয় বা ডিপার্টমেন্ট চালু করা হোক। তবে এটা খুব শীঘ্রই হবে বা আমরা এফোর্ট দিতে পারবো বলে আমরা আশা করি। ধন্যবাদ নবীউজ্জ্বল ভাইকে বিষয়টা সুন্দরভাবে তুলে ধরার জন্য। আমি রবিউল ভাইয়ের কাছে চলে যাব। আসলে ভাই আপনার কি মনে হয়, কি অবস্থা নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ডুয়েটে খোলা নিয়ে? রবিউল ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ আমায়? হ্যাঁ সাব্বির, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, একদম ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, তাহলে আমি একটু বলি। আমি আমি কিছুদিন আগে আমাদের ফাইনাল ইয়ারদের যে লং ট্যুর হয় আর কি, আমি সেখানে কো কনভেনারের দায়িত্ব পালন করছিলাম। তো তো সেই জন্য আমাকে কিছু কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। তাছাড়া গত বছর ফেয়ারওয়েল এর উপলক্ষে একটা ম্যাগাজিনও বের করতে চাইছিলাম আমরা। তো সেজন্য ম্যাগাজিনের দায়িত্বটা আমার উপর ছিল। বাকি আলটিমেটলি অন্যান্য সব দিক মিলিয়ে এটা আর সম্ভব হয় না আর কি, এটা পেন্ডিং হয়ে আছে এখনো। তো সেক্ষেত্রে আমি যখন কাগজপত্র নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছিলাম, তো আমি ডুয়েটের কিছু, মনে করো যে প্রসপেক্টাস বলতে পারো, প্রসপেক্টটা পাইছিলাম, যেগুলা হচ্ছে মেকানিক্যাল ডে এর এবং হচ্ছে ডুয়েটের কনভোকেশনের এই রিলেটেড আর কি। তো ওখানে হচ্ছে নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টটা, নেম যেটাকে আমরা বলতেছি, ওই ডিপার্টমেন্টটা খোলার পরিকল্পনা দেখি যে ওখানে মেনশন করা আছে। এখন তুমি হয়তো জানো যে শিপ বিল্ডিং সাবজেক্টটাই অনেক বেশি লাক্সারিয়াস এবং ভারী একটা সাবজেক্ট। মেরিন একটা ভারী একটা সাবজেক্ট, আর নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং জিনিসটা টোটালি একটা অনেক ভারী একটা সাবজেক্ট। সেজন্য আমি যখন আমাদের বর্তমান যে ডিপার্টমেন্টাল হেড আমাদের ডক্টর মোহাম্মদ জানাল আবেদিন স্যার, উনি হচ্ছেন আমাদের আকরাম আলী স্যারের ইঞ্জিনিয়ার আকরাম আলী স্যারের ব্যাচমেট বুয়েটের। তো এবং আমাদের আমার শরীফা সামনে সুলতানা উনি ম্যামের হচ্ছে স্যারের ক্লাসমেট সাথে ছিলেন। কথা বলছিলেন, আকরাম আলী স্যারের সাথে কথা বলছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, শরীফা সুলতানা ম্যামের ফ্রেন্ড আর কি। শরীফা সুলতানা ম্যাম ছিল সি তে, স্যার বলছিল আমাকে। যাই হোক, তো তখন উনি কথা বলছিলেন, তখনও আমি এটা বলছিলাম, স্যার আমরা তো মেরিন থেকে আসছি, আমার অন্যান্য ফ্রেন্ডরা ওখানে উপস্থিত ছিল। তো আমাদের এখানে যে একটা পরিকল্পনা ছিল নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা খোলার ব্যাপারে, তো এই ব্যাপারে কোনো অগ্রগতি আছে কিনা স্যার? তো স্যার যেটা বললো যে আসলে আমাদের ক্যাম্পাসটা তো যথেষ্ট পরিমাণ ছোট এবং এটার সম্প্রসারণ চলতেছে, নতুন নতুন একাডেমিক ভবন হইতেছে, সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে। তো যেহেতু নেভাল আর্কিটেকচার সাবজেক্টটা অনেক ভারী একটা সাবজেক্ট, এখানে সবকিছুই ফ্রেশলি করতে হবে, একদম নতুন করে করতে হবে। এমন না যে ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ডিপার্টমেন্ট খুললাম, এটা তো আমি মেকানিক্যালের ওয়ার্কশপ গুলো ইউজ করেই কিন্তু চালাই দিতে পারতেছি। কিন্তু নেভাল আর্কিটেকচার খুললে সম্পূর্ণ নতুন একটা উইং এর প্রয়োজন পড়বে, সম্পূর্ণ নতুন টিচার নিয়োগ দেওয়া লাগবে। মেকানিক্যালের কিছু টিচার ওখানে ক্লাস নিতে পারবে, বাকি নেভাল আর্কিটেক্ট লাগবে। তো সেই জন্য এটার জন্য হিউজ একটা ফান্ডিং এর প্রয়োজন। সরকারের তরফ থেকে তুমি জানো যে একনাকে বিভিন্ন কিছু পাস হয়। তো ডুয়েটের এরকম 4,000 কোটি টাকার একটা ইয়ে কিন্তু গত মেয়াদে যখন অর্থমন্ত্রী আহমদ মুস্তাক কামাল গেছিলেন, উনি কিন্তু এটা দিয়ে আসছিলেন। এবং পরবর্তীতে নতুন নতুন ডিপার্টমেন্ট খুলতেছে, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং খুলছে, তারপরে হচ্ছে কিছুদিন আগে সংসদে একটা প্রস্তাবনা আসছে যে ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটা আর কি, তারপরে তারপরে হচ্ছে বিএসসিএম। তোমার ওয়াটার রিসার্চ ইঞ্জিনিয়ারিং, এই ডিপার্টমেন্ট গুলো খুলতেছে। হ্যাঁ, তো এইভাবে সেকেন্ড ক্যাম্পাসটা যদি হয়ে যায়, আমার মনে হয় নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা মানে খোলার একটা মানে খুবই ভালো একটা ইয়ে আছে। আর আমাদের মেকানিক্যালের টিচাররা যেহেতু মোটামুটি ডুয়েটে মোটামুটি বড় বড় পোস্ট গুলোতে ভালোই, ওনাদের অ্যাক্টিভিটি ভালো আর কি। তো সেই ক্ষেত্রে আমরা তো জিনিসটা একটু একটু নলেজ দিচ্ছি। আমাদের যেই আইএমটি গুলো যে প্রিন্সিপাল স্যারগণ আছেন, স্যারেরাও যদি জিনিসটা হচ্ছে ডুয়েটে একটু নক দেয় এখন থেকে, যে আমাদের এতগুলাই স্টুডেন্ট আমরা ভর্তি করাচ্ছি, আপনাদের মেকানিক্যাল আইপি মিলে এতজন স্টুডেন্ট প্রতি বছর চান্স পাচ্ছে। যেমন এবার ফার্স্ট ইয়ার আমি বললাম যে 16 জনের মতো আমাদের ফার্স্ট ইয়ার আছে শুধুমাত্র বিএমটি এবং আইএমটি।
তো এভাবে যদি উনি যদি জিনিসটা দেখাইতে পারে আর কি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আগামী কয়েক বছরের ভিতরে নেভাল আর্টিফিশিয়াল মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা ডুয়েটে খোলা খুবই খুবই পসিবল আর কি, খুবই পসিবল। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টদের পক্ষ থেকে যেমন করতে হবে, আমাদের বিএমটি আইএমটি এর প্রিন্সিপাল এবং টিচারদের থেকেও আসলে হ্যামারিংটা চলতে হবে, কারণ ওনাদের ম্যাক্সিমাম ফ্রেন্ডই ওখানে ডিপার্টমেন্টাল হেড বা অন্যান্য বিভিন্ন দায়িত্বে আছে কিন্তু। এবং একাডেমিক কাউন্সিলের মিটিং গুলো কিন্তু ওনাদের নিয়েই হয়। একটা প্রস্তাব একবার যদি তোলা হয়, ধীরে ধীরে সেটা পরবর্তীতে পরিকল্পনার মাধ্যমে গিয়ে বাস্তবায়ন হয় আর কি। বেশ কয়েক বছর লেগে যায় বাস্তব, কারণ অনেক ডিপার্টমেন্টের পারমিশন অলরেডি হয়ে আছে। মনে করো যে মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে পারমিশন হয়ে আছে, কিন্তু এখনো কিন্তু ডিপার্টমেন্টটা খোলা হয়নি। এরকম আর কি, ডিপার্টমেন্টের একটা পারমিশন নেওয়ার ব্যাপার আছে, তারপরে সেটা হচ্ছে টোটাল সবকিছু অ্যারেঞ্জ করে তারপর সেটা চালু করা আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আমরা যারা আছে আমরা তো স্যারদের মানে যথেষ্ট মনে করবো কি মানে স্যারদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি, আমরা তো বলবোই। বাকি আমাদের শিক্ষক মন্ডলীগণ যারা বিএনটি আইএনটি তে চাকরিরত আছেন তাদেরকেও আমি মনে করি এই ব্যাপারে একটু আগ্রহী হওয়া উচিত আর কি। এতটুকুই আর কি, বাকি এটা ডুয়েটের পরিকল্পনার মধ্যে আছে। এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ রবিউল ভাইকে আসলে বিষয়টা খুব সুন্দর করে তুলে ধরার জন্য। আমাদের যে যার জায়গা থেকে চেষ্টা করে যেতে হবে। আমরা বিএমটিএন এবং আইএমটিএনরা চেষ্টা করে যাব, মেরিনরা চেষ্টা করে যাব। আশা করি আমাদের শিক্ষক মন্ডলী, বিএমটি এবং আইএমটির শিক্ষক মন্ডলী যারা আছেন, ওনারাও ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে যদি একটু কাজকর্ম আগাইতে চান, তাহলে ইনশাল্লাহ এটা খুব একটা কঠিন কিছু হবে বলে আমাদের মনে হচ্ছে না। তো আমরা এই প্রোগ্রামের অনেকটাই শেষের দিকে চলে এসেছি। এই মুহূর্তে আমি শেষ করতে হবে আমাদের। আসলে আমাদের ইচ্ছা করছিল অনেক কিছুই বলার, অনেক কিছু বলেছি, অনেক কিছু বলতে পারিনি। তারপরেও টাইম ব্যারিয়ারের যে বিষয়টা, সেই টাইম ব্যারিয়ারের কাছে আমরা কিন্তু আটকে যাই বারে বার। তাই আজকের মতো আমাদের বিদায় নেওয়া লাগবে। তো আমি আমাদের গেস্টদের কাছে চলে যাব বিদায় এবং শুভেচ্ছামূলক কিছু যদি বলতেন। প্রথমে চলে যাব শাহেদের কাছে। শাহেদ, কনক্লুসিভ কিছু যদি বলতি। Okay, 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 okay. Okay. First of all, thank you, Sabir, again, to allow me to say something again. So, বিষয় হচ্ছে যেটা আমি বললাম আসলে, যে আসলে আমরা সবাই আন্তরিক, সিনিয়র সবাই আন্তরিক, যে কোনো ধরনের তথ্য, যে কোনো ধরনের সহযোগিতা, সাব্বির, এনিথিং, জাস্ট প্রত্যেকের হচ্ছে গিয়ে আপনার ফেসবুক আইডি গুলো তো আছেই, জাস্ট সাব্বির, সাব্বির, টেক্সট করে দিবেন। সবচেয়ে গ্রেট একটা আর কি, কি বলেন, যে ওয়ে টু কমিউনিকেট উইথ ইল্ডার্স, এটা খুবই সহজ। আমরা সবাই আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, আর সবাই কনফিডেন্ট থাকেন। নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমরা যথেষ্ট যোগ্য, এই কথা বলি আমি আজকে শেষ করবো। সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং এসডেবের বিশেষ করে যারা আজকে অনুষ্ঠানটা আয়োজন করেছে,